হ্যাঁ, নমস্কার স্যার, শুনতে পাচ্ছি আপনার কথা। হুম, আচ্ছা। আপনারা অনেকে কাজ পাঠিয়েছেন, আমার শরীর এখনো ঠিক হচ্ছে না বলে আমার দেখার সময় হয়নি। আমি পরের সপ্তাহের মধ্যে আপনাদের কাজগুলো দেখে দেবো। যেমন অর্পিতা ম্যাডাম কাজ পাঠিয়েছেন, আশিস বাবু আপনিও কাজ পাঠিয়েছেন। কাজগুলো এখনো দেখা হয়নি, আর শরীর যেহেতু প্রচন্ডই খারাপ। আহ, আমি নেক্সট বৃহস্পতিবার আপনাদের কাজগুলো একটু চেক করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে আমরা যে প্রত্যয়গুলো পড়েছিলাম, কি কি প্রত্যয় পড়েছি এখনো পর্যন্ত? হ্যালো, আমরা কি কি প্রত্যয় পড়েছি এখনো পর্যন্ত? ত্বয়া প্রত্যয়, তুমুল প্রত্যয়, সত্রী প্রত্যয়। এই প্রত্যয়গুলো থেকে আপনাদের কারো কি কিছু প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে তাহলে করতে পারেন, স্যার, না আমি হলে। বলছি আগের দিন যেগুলো আমরা, স্যার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলুন। স্যার বলছি আগের দিন ক্লাসে যে 3টে বাক্য দিয়েছিলেন না কাজটা করার জন্য। হ্যাঁ, ওগুলো কি আপনি করেছেন? এই স্যার, ক্লাস ওয়ার্ক হিসাবে। তো হুম, হ্যাঁ, ওটা করছিলাম, করতে করতে আমার আটকে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। ওই বালকः তো 1 বচন, প্রথম আর 1 বচন। হুম, বালকः গীতং শৃণোতি শ্লোকং চ রচয়তি। হুম। তো বালক তো প্রথম আর 1 বচন, গীতং শৃণবন্তঃ আপনি বলছিলেন। এবার শৃণবন্তঃ হলে তো স্যার ওটা বহু বচন হয়ে যাচ্ছে। আমি ঠিক করে শৃণ্বন্তঃ। যদিও শুনতে পাচ্ছিলাম না, এটাই বলছিলেন কিনা জানি না। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল তো শুনতে পাইনি, হয়তো এটা হতে পারে। ওটা শৃণ্বন্তঃ বলা হয়নি, ওটা আপনার থেকে শুনতে একটু ভুল হয়েছে। যেহেতু বালকः আচ্ছা এটা আচ্ছা, হ্যাঁ। পুংলিঙ্গ আর একবচন আছে, তাই শৃণ্বন্তঃ তো কোনোভাবেই হবে না। কি হবে আশিস বাবু? ওটা সিন 1। শৃণ্বন হবে, কারণ কি? যেহেতু হ্যাঁ, তাহলে আমার শুনতেই হ্যাঁ। ভুল হয়েছে, কারণ ধাবন হুম, শব্দ হ্যাঁ। তো ধাওয়ান আছে প্রথম আর 1 বচন, সেটাই হুম, এটাই আমার ভুল হয়েছে। আচ্ছা, আর বাকিগুলো? বাকিগুলো খুব একটা আমি চেষ্টা হয়নি স্যার। আচ্ছা, আপনি একটু এবার সময় বার করেছেন যেহেতু চেষ্টা করবেন, কারণ চেষ্টা না করলে উম, যেগুলো হ্যাঁ স্যার। শিখছি আমরা সেগুলো একটু অভ্যাস না করলে খুবই অসুবিধা। অভ্যাস যত করবেন তত মনে রাখতে সুবিধা হবে, ঠিক আছে? তো চেষ্টা করবেন একটু যাতে হ্যাঁ স্যার। সময় বার করে। আচ্ছা, আপনাদের এখানে কিছু প্রশ্ন নেই তাহলে আপাতত একটা স্ক্রিনটা সকালে দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। হুম, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা 3টে প্রত্যয় দেখেছি। এরপর নেক্সট একটা যেটা খুবই প্রয়োগবহুল প্রত্যয়, সেটা হচ্ছে স্তবত প্রত্যয়, ঠিক আছে? তো সব প্রত্যয়গুলির ক্ষেত্রে যেমন আমরা কিছু কিছু পরিচয় দেখছিলাম, তাহলে তবতু প্রত্যয়ের কিছু পরিচয় আছে। তো সেটার ক্ষেত্রে কি বলা হচ্ছে যে স্তবতু প্রত্যয়স্য নিষ্ঠা সংজ্ঞা ভবতি। স্তবতু প্রত্যয়কে আর ত প্রত্যয়কে, দুটি প্রত্যয় আছে,
একটা হচ্ছে ক্তবতু আর একটা হচ্ছে ক্ত। আপনাদের মধ্যে কেউ কেউ বলেছিলেন যে আপনারা এর আগে একটা প্রত্যয় পড়েছিলেন যে ক্ত, সেটা কি ত্বা প্রত্যয় পড়াবার সময় সেই দুটো কি এক, এটা আপনারা কেউ জিজ্ঞাসা করেছিলেন আমার। আমি বলেছিলাম যে না, আমরা ত প্রত্যয় যেটা সেটা পরে পড়বো, অর্থাৎ কয়ে তয়ে যেটা সেটা পরে পড়বো। আগে যেটা আমরা পড়েছি সেটা হচ্ছে কয়ে তয়ে বয়ে আকার, ঠিক আছে। আর এটা হচ্ছে কয়ে তয়ে ত, ঠিক আছে। তাহলে দুটি প্রত্যয় আলাদা, এখন বুঝতে পেরেছেন। কে জিজ্ঞাসা করেছিলেন আপনাদের মধ্যে মনে নেই আমার, আহ, সম্ভবত আশিস বাবু আপনিই বলেছিলেন। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে ওই ত্বা প্রত্যয় আর এখানে যে ক প্রত্যয়, আহ, এখন হচ্ছে ত্ববতু প্রত্যয় পড়ছি আমরা, কিন্তু ত্ববতু প্রত্যয় আর ত প্রত্যয় একদম সহজ, ঠিক আছে। দুটোকে আলাদাভাবে আর পড়ানো হবে না। ত্ববতু প্রত্যয় পড়ানো হবে, তার সঙ্গে সঙ্গে ত প্রত্যয়টাও বলে দেওয়া হবে একই সঙ্গে। কারণ দুটো একই রকম, কিন্তু একটা প্রত্যয় শুধুমাত্র কর্তরি হয়, অর্থাৎ কর্তৃবাচ্যে যেই যেই নিয়ম সেই সেম নিয়ম হবে। আর একটা প্রত্যয় অর্থাৎ ত প্রত্যয়, সেটা কর্মবাচ্যে হয়, সেটার ক্ষেত্রে কর্মবাচ্যে যা যা নিয়ম, অর্থাৎ কর্তা থেকে তৃতীয়া, কর্ম থেকে প্রথমা। আর ত প্রত্যয় যেহেতু কর্মর বিশেষণ, তাই কর্ম যেই লিঙ্গ যেই বচন যেই পুরুষ হয়, ত প্রত্যয়ান্ত শব্দেরও সেই লিঙ্গ সেই বচন সেই পুরুষ। আর ত্ববতু প্রত্যয় যেহেতু কর্তা থেকে হয়, তাই কর্তা প্রথমা, কর্মতে দ্বিতীয়া, এই নিয়ম অনুযায়ী কর্তা যদি পুংলিঙ্গ হয় তাহলে ত্ববতু প্রত্যয়ান্ত শব্দও পুংলিঙ্গ হয়, আর কর্তা যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে ত্ববতু প্রত্যয়ান্ত শব্দও স্ত্রীলিঙ্গ হবে। আর কর্তা যদি নপুংসক লিঙ্গ হয় তাহলে ত্ববতু প্রত্যয়ান্ত শব্দও নপুংসক লিঙ্গ হবে। এখন সেই শব্দগুলো কার মতো হবে, যেমন আমরা সত্যি প্রত্যয়ান্ত শব্দের ক্ষেত্রে দেখেছিলাম পুংলিঙ্গ হলে ধাবত শব্দের মতো হবে, স্ত্রীলিঙ্গ হলে নদী শব্দের মতো হবে, নপুংসক লিঙ্গ হলে জগৎ শব্দের মতো হবে, ঠিক আছে। এখানে কোন শব্দের মতো রূপগুলো হবে সেটা এবার আমাদের একটু দেখতে হবে, ঠিক আছে। কিন্তু তার আগে এখানে যে পয়েন্টগুলো বলা আছে সেগুলো দেখতে হবে যে স্তবতু প্রত্যয়স্য নিষ্ঠা সংজ্ঞা ভবতি। স্তবতু প্রত্যয়ের নাম কি দেওয়া হলো, তাহলে সংজ্ঞা, এটার অর্থ হচ্ছে নাম, ঠিক আছে। সাধারণত নাম কেন দেওয়া হয়, যাতে অতি সহজে বোঝা যায়। কারণ কারো নাম দেওয়ার কারণ হচ্ছে যাতে সেই নাম গ্রহণ করলে যাকে আমরা ওই নামের দ্বারা বুঝি সে সাড়া দেয় কিংবা সে কোনো কাজ করে ইত্যাদি, ঠিক আছে। তো ত্ববতু প্রত্যয়ের ক্ষেত্রেও একটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে নিষ্ঠা। এখন আপনাদের মধ্যে কেউ প্রশ্ন করতে পারেন যে ত্ববতু তো একটা প্রত্যয়েরই নাম, তাহলে সেটার আবার আলাদা করে নিষ্ঠা নাম দেওয়ার কি কারণ, ঠিক আছে। নিষ্ঠা নামটা না দিলেও হতো, কিন্তু যেহেতু পাণিনীয় ব্যাকরণে একটা বিশেষ পদ্ধতি পাণিনি মুনি অবলম্বন করেছেন। তিনি কি করেছেন যে একটা জিনিসকে যত সহজে বলা যায় ততটা তিনি চেষ্টা করেছেন, ঠিক আছে। তো ত আর ত্ববতু প্রত্যয়কে উনি নিষ্ঠা নাম দিয়ে দিয়ে কি হয়েছে, যেখানে যেখানে ত্ববতু দুটি প্রত্যয়েরই গ্রহণ হবে সেখানে শুধুমাত্র নিষ্ঠা শব্দ ব্যবহার করেছেন। তাহলে নিষ্ঠা শব্দের দ্বারা যেহেতু ত্ববতু প্রত্যয় আর ত প্রত্যয় দুটির নামকরণ করা হয়েছে, তাই যেখানে যেখানে নিষ্ঠা শব্দটা ব্যবহার হয়েছে সেখানে সেখানে নিষ্ঠা শব্দের দ্বারা কাকে বুঝতে হবে, তুয়ার তবতুকে। হ্যালো, হ্যাঁ স্যার, বুঝতে পারছেন সকলে? তুয়ার তবতুকে বুঝতে হবে। হ্যাঁ, নিষ্ঠা শব্দের দ্বারা তাহলে আপনারা কি আমার কথা একটু পরে শুনতে পাচ্ছেন, কারণ রেসপন্স অনেক পরে আসছে। আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কথা? আমরা ঠিক শুনতে পাচ্ছি স্যার, আপনার কথাটা মানে আপনি মনে হয় শুনতে পাচ্ছেন না, এরকম হবে। হ্যাঁ, অনেকটা পরে শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, সেটাই হবে।
হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি স্যার, কিন্তু মাঝে মাঝে ভয়েসটা ড্রপ করছে। ও আচ্ছা, ঠিক আছে, অসুবিধা হলে বলবেন। তাহলে এখানে কি বলা হচ্ছে, সংজ্ঞা ইত্যস্য অর্থঃ নাম। সংজ্ঞা এটির অর্থ হলো নাম। ঠিক আছে, তাহলে ক্তবতু প্রত্যয়স্য নিষ্ঠা সংজ্ঞা মানে হচ্ছে ক্তবতু প্রত্যয়ের নাম হচ্ছে নিষ্ঠা। নিষ্ঠা হচ্ছে ক্তবতু প্রত্যয়ের নাম। এরপর কি বলা হচ্ছে, যথা লোকে কস্যচিৎ নাম রামঃ अस्ति চেত রাম ইতি তস্য সংজ্ঞা अस्ति। যদি লোকে কারো নাম রাম হয় তাহলে রাম হলো তার সংজ্ঞা। ঠিক আছে, যেহেতু সংজ্ঞা এটার অর্থ হচ্ছে নাম। আচ্ছা, এরপর কি বলা হচ্ছে যে ক্তবতু প্রত্যয়ঃ কর্তারি ভবতি। এটা আমি প্রথমেই বললাম। ঠিক আছে, যে ক্তবতু প্রত্যয়ের অর্থ হচ্ছে ক্তবতু প্রত্যয় হচ্ছে কর্তা অর্থে হয় বা কর্তৃ বাচ্যে হয়। কোন বাচ্যে হয় ক্তবতু প্রত্যয়? কর্তৃ বাচ্যে হয়। আর ক্ত প্রত্যয় কোন বাচ্যে হয়? কর্ম বাচ্যে হয়। ঠিক আছে, তাহলে ক্তবতু প্রত্যয়ঃ কর্তারি ভবতি, ত প্রত্যয়ঃ কর্মণি ভবতি। ক্তবতু প্রত্যয় কর্তৃ বাচ্যে হয় এবং ত প্রত্যয় কর্ম বাচ্যে হয়। এই পয়েন্টটা সকলে বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হুম। এরপর কি বলা হচ্ছে যে স্তবতু প্রত্যয়স্য অর্থঃ অতীতকালঃ। স্তবতু প্রত্যয়ের অর্থ হচ্ছে অতীতকাল। ত প্রত্যয়ের অর্থও হচ্ছে অতীতকাল। ঠিক আছে, এখন অতীতকালের জন্য আমরা কোন কোন লকার দেখেছিলাম? হ্যাঁ, অতীতকালের জন্য লং আর লিড দেখেছিলাম। লিড, লিড, লং, লং, লং লিড আর লুং স্যার, লুম। নট লিভ, লুং, তিনটে আছে। তিনটে কি কি আর একবার বলুন? লট, লিট, লুং। হুম, তাহলে কি বলা হচ্ছে যে অতীতকালের জন্য যে তিনটি লকার ব্যবহার করা হয় সেই লকারগুলির স্থানে স্তবতু প্রত্যয় অথবা ত প্রত্যয় ব্যবহার করা যেতে পারে। যদি আমাদের ধাতু রূপ মনে না পড়ে তো অতীতকাল বোঝাতে গেলে তখন আমরা স্তবতু প্রত্যয় কিংবা ত প্রত্যয় ব্যবহার করতে পারি, কিন্তু স্তবতু প্রত্যয় কর্তৃবাচ্যে হবে আর ত প্রত্যয় কর্মবাচ্যে হবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। ঠিক আছে, স্তবতু প্রত্যয় কর্তৃবাচ্যে আর ত প্রত্যয় কর্মবাচ্যে। ঠিক আছে, তাহলে এই স্লাইডে যেই যেই কথাগুলো বলা হলো সেগুলো হচ্ছে যে ক্ত আর ক্তবতু এই দুটি প্রত্যয়ের সংস্কৃতে একটি নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে নিষ্ঠা। নিষ্ঠা এর দ্বারা ক্তবতু প্রত্যয় আর ত প্রত্যয় সংস্কৃত ব্যাকরণে বোঝানো হয়েছে। এরপর নিষ্ঠা শব্দের দ্বারা যেহেতু ক্ত আর ক্তবতু দুটি প্রত্যয়কেই বোঝানো হচ্ছে, তাহলে দুটি প্রত্যয় কি একই অর্থে হয় নাকি আলাদা অর্থে হয়, সেটা একটা প্রশ্ন হতে পারে। তখন বলা হচ্ছে যে দুটির অর্থ একই, দুটির অর্থ হচ্ছে অতীতকাল, কিন্তু ক্তবতু প্রত্যয় হচ্ছে কর্তৃবাচ্যে ব্যবহৃত হয় আর ক্ত প্রত্যয় কর্মবাচ্যে ব্যবহৃত হয়। ঠিক আছে, বুঝতে পেরেছেন? বুঝেছি। স্যার, নিষ্ঠার কি কোনো অর্থ হয়? নিষ্ঠার অর্থই হচ্ছে এই মানে আমাদের লৌকিক প্রয়োগে যেমন কি হয়, ধরুন আমার নাম সৌরভ, সৌরভ মানে হচ্ছে সুগন্ধ। হ্যাঁ, ঠিক সেই আছে, তাই। কিন্তু সংস্কৃত ব্যাকরণে যেই নামগুলো দেওয়া হয়েছে সেই নামগুলোর অর্থ হচ্ছে যার নাম সেটিই হচ্ছে তার অর্থ। যেমন আচ্ছা, নিষ্ঠা, নিষ্ঠা শব্দের অর্থই হচ্ছে ত এবং তবতু। তবে ঠিক আছে, আচ্ছা। হুম। মানে লোকে যেমন নাম হলে তার আবার একটা কিছু অর্থ অন্য অর্থ থাকে, হ্যাঁ কল্পনা, হ্যাঁ। ওরকম থাকে। অর্থ এখানে নয়। ঠিক আছে, যেটা আচ্ছা যার নাম সেটাই হচ্ছে তার অর্থ। যেমন আচ্ছা। নিষ্ঠা হচ্ছে তবতুর নাম। আচ্ছা, সত্যি প্রত্যয় আমরা করলাম, এরপর হ্যাঁ সানজ প্রত্যয় পড়বো। ঠিক হ্যাঁ। আছে, সানজ প্রত্যয় আর সত্যি প্রত্যয়কে সৎ সংজ্ঞা করা হয়েছে সৎসঙ্গ। সৎ ঠিক শব্দের দ্বারা, তাহলে সত্রী আর সানজকে বুঝতে হবে। তাহলে সৎ ঠিক। শব্দের অর্থ হচ্ছে সত্রী এবং সত্যি সানজ। সানুজ। সেরকমই ঠিক। এখানেও নিষ্ঠা শব্দের অর্থ হচ্ছে ত আচ্ছা, এবং তবতু। তবে ঠিক আছে, ঠিক। দুটির ঠিক আলাদা আছে। করে আর কোনো অর্থ না, নেই। অর্থ নেই। ঠিক আছে। হুম, আচ্ছা।
এরপর কি বলা হচ্ছে, যেমন আগের প্রত্যয়গুলো ভেঙে আমরা দেখেছিলাম যে তোয়া প্রত্যয়ান্ত শব্দের সবকটা শব্দের শেষে প্রথম যে ক এ হসন্ত সেটাকে বাদ দিয়ে যে তোয়া থাকছে সেটা আমরা সমস্ত তোয়া প্রত্যয়ান্ত শব্দের ক্ষেত্রে দেখতে পাচ্ছিলাম। তুমুন প্রত্যয়ের ক্ষেত্রে শেষের যে উন, সেই উনটাকে বাদ দিয়ে যে তুমটা থাকছে সেই তুমটা সমস্ত প্রত্যয়ের ক্ষেত্রে শব্দের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম। আর সত্যি প্রত্যয়ান্ত শব্দের ক্ষেত্রে আমরা সব জায়গাতেই কি সত্যি প্রত্যয়ের যে অত অংশ সেটি খুঁজে পাচ্ছিলাম। ঠিক আছে, তো তবাতু প্রত্যয়ান্ত যে সমস্ত শব্দগুলি হবে সেগুলোর শেষেও আমরা কিছু একটা অংশ খুঁজে পাবো যেটা সমস্ত তবাতু প্রত্যয়ান্ত শব্দের শেষে থাকবে। ঠিক আছে, তো সেটা কি, তার জন্য আগে দেখতে হবে যে তবাতু এই প্রত্যয়টিকে ভাঙলে আমরা কি কি অক্ষর পাই। একটা হচ্ছে কয়ে হসন্ত, তারপর তয়ে হসন্ত, তারপর অ, তারপর বয়ে হসন্ত, তারপর অ, তারপর তয়ে হসন্ত, তারপর উ। তাহলে আমরা কটা অক্ষর পাচ্ছি? টোটাল 7টা। ঠিক আছে, কয়ে হসন্ত, তয়ে হসন্ত অ, বয়ে হসন্ত অ, তয়ে হসন্ত উ। ঠিক আছে, 7টা অক্ষর পাচ্ছি। এই 7টি অক্ষরের মধ্যে প্রথম যে কয়ে হসন্ত আর শেষের যে উকার, এই দুটির লোপ হয়ে যায়, গিয়ে শুধুমাত্র কি থাকে? ত এ হসন্ত অ, বয়ে হসন্ত অ, এবং তয়ে হসন্ত। ঠিক আছে, তাহলে এই ক আর ত উকে বাদ দিলে আমরা কি পাচ্ছি দেখুন, তয়ে হসন্তর সঙ্গে অ মেলালে ত, বয়ে হসন্তর সঙ্গে অ মেলালে ব, আর তয়ে হসন্ত তাই তবৎ এইটুকু অবশিষ্ট থাকে। ঠিক আছে, এবং প্রথম যে ককার এবং অন্তিম যে উকার সেই দুটি কি হয়ে যায়? লোপ হয়ে যায়। ঠিক আছে, তাই তবাতু প্রত্যয়ান্ত যে কোনো শব্দের শেষে আমরা কোন অংশটিকে খুঁজে পাবো? তবৎ। তবৎ অংশটিকে খুঁজে পাবো। ঠিক আছে, তবাতু প্রত্যয়ান্ত যে কোনো শব্দের শেষে আমরা তবৎ অংশটিকে খুঁজে পাবো। এবার দেখুন, যদি আমরা ত প্রত্যয় নিই, ঠিক আছে, ত প্রত্যয়, তাহলে এই বতু অংশটাকে বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে বতু অংশটার জন্য এই যে শেষের 4টে অক্ষর সেটাকে বাদ দিয়ে দিলে শুধুমাত্র কি থাকছে? ক, ত, অ। এইটা কি ত, এটাকে ভাঙলে আমরা কয়ে হসন্ত, তয়ে হসন্ত, অ, এই 3টে অক্ষর পাবো। ঠিক আছে, ত এইটিরও প্রথম যে ককার সেটা লোপ হয়ে গেলে শুধুমাত্র কি থাকবে? তয় হসন্ত আর অ, এই দুটি অক্ষর থাকবে। ঠিক আছে, তাহলে ত ত প্রত্যয়ান্ত শব্দের শেষে আমরা শুধু ত আর তবতু প্রত্যয়ান্ত অংশের প্রত্যয়ের শেষে প্রত্যয়ান্ত শব্দের শেষে আমরা তবৎ। ঠিক আছে, যেহেতু তবতুতে বতু এই অংশটা এক্সট্রা আছে সেখান থেকে আমরা বত অংশটা তবতু প্রত্যয়ের ক্ষেত্রে বেশি পাচ্ছি। ঠিক আছে, কিন্তু ওই যে বত অংশটিকে বাদ দিলে আমরা ত প্রত্যয়ান্ত রূপটি পেয়ে যাব। যেমন ধরুন নিচে উদাহরণ দেওয়া হয়েছে যে ক্রি ধাতু, সেখান থেকে তবতু প্রত্যয় করলে তবতু প্রত্যয়ের তবৎ অবশিষ্ট তাকে আগেই বলা হয়েছে, তাহলে ক্রি আর তবতুর তবৎ যোগ করলে কি হয়? কৃতবৎ। এখন তবতুর বতুটাকে বাদ দিয়ে দিলে শুধুমাত্র আমরা যদি ত প্রত্যয় ধরি তাহলে এই বতটা এখানে বাদ দিয়ে দিতে হবে, তাহলে কৃতা হচ্ছে ত প্রত্যয়ান্ত শব্দ আর কৃতবৎ হচ্ছে তবতু প্রত্যয়ান্ত শব্দ। এটা সকলে বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। স্যার আপনার ওই যে বাংলাতে যেটা লেখা আছে না ওপরে, বাকিরা চুপ করে আছেন, বুঝতে পারছেন না? অর্পিতা ম্যাডাম আপনি বুঝতে পারছেন তো? হ্যালো? না স্যার, বুঝতে পারছি, তবে আজকে আমার নেটের খুব প্রবলেম হচ্ছে। আমি মানে মানে কেটে কেটে যাচ্ছে মাঝে কথাগুলো। আচ্ছা, বাকিরা ভালো করে শুনতে পাচ্ছেন তো? আশিস বাবু? স্যার আমি শুনতে হ্যাঁ পাচ্ছি না, কিন্তু ওটা আপনার আমারই প্রবলেম হচ্ছে, কারণ মাঝখানে আমি দেখলাম ফট করে লেফট হয়ে গেলাম, মানে অটোমেটিক হয়ে গেল, দিয়ে তারপর অনেকক্ষণ পর আবার জয়েন করতে পারলাম। আমারই নেটের সমস্যা হচ্ছে। নেটের সমস্যা হলে তো কিছু করার নেই। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই বলবেন আনমিউট করে। ঠিক আছে, আসলে
আপনি রেসপন্স করছেন না কিছু, নরেন্দ্রবাবু তাও মাঝে মাঝে বললেন, আশিসবাবু বলছেন, তাই আমি ভাবলাম হয়তো আপনি বুঝতে পারছেন না। তাহলে তবতু প্রত্যয়ন্ত শব্দের শেষে আমরা তবৎ অংশটিকে খুঁজে পাচ্ছি, আর বৎ অংশটিকে বাদ দিলে সেটা হচ্ছে ত প্রত্যয়ন্ত রূপ। ঠিক আছে, আরো উদাহরণ দেখুন, যেমন হরি ধাতু, সেখান থেকে তবতু করলে তবৎ অবশিষ্ট থাকে, তাহলে হরি আর তবৎ যোগ করলে হরি তবৎ। এখন এই বৎ অংশটিকে বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে ত প্রত্যয়ন্ত রূপ। ঠিক আছে, হরিত এটা হচ্ছে ত প্রত্যয়ন্ত রূপ, কৃতবৎ এটা হচ্ছে তবতু প্রত্যয়ান্ত রূপ, আর কৃতা এটা হচ্ছে ত প্রত্যয়ান্ত রূপ। তারপর দৃশ ধাতু থেকে তবতু করলে দৃষ্টবৎ হয়, এটা হচ্ছে তবতু প্রত্যয়ান্ত রূপ, আর সেখান থেকে বৎ অংশটিকে বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে দৃষ্টা, সেটা হলো ত প্রত্যয়ান্ত রূপ। এইভাবে বাকি যেগুলো আছে সেগুলো ত প্রত্যয়ান্ত রূপ কি হবে বলুন একে একে। যেমন খাদ ধাতু থেকে তপত্যয় রূপ হবে খাদিত, ধৃ ধাতু থেকে হবে ধৃত, ধৃত, গম ধাতু থেকে হবে গত, দা ধাতু থেকে দত্য, আর লিক ধাতু থেকে দা লিখিত। ধাতু থেকে কি হবে? দত্য। দত্তিয়া নয়, কি হবে? জফলা থাকবে কি শেষে? যত। না, জফলা থাকবে না, দয় তয় ত। তাহলে কি উচ্চারণ কি হবে? দত্ত। 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 হ্যাঁ, দত্ত, দত্তিয়া নয়। আর দত্ত। শেষেরটা লিখিত, লিক ধাতু থেকে ত প্রত্যয় রূপ করলে লিখিত। লিখিতা। এবার একটা জিনিস আপনারা দেখুন, আপনারা নিজেরাই ত প্রত্যয়ান্ত রূপ আর তবতু প্রত্যয়ান্ত রূপ মানে নির্ণয় করতে শিখে গেছেন। তাহলে এবার দেখুন, যতগুলো তবতু প্রত্যয়ান্ত রূপ আছে, সমস্ত তবতু প্রত্যয়ান্ত শেষ যে শব্দটা, সেটা কিন্তু একটা হসন্তযুক্ত শব্দ। ঠিক আছে, আর সেই হসন্তযুক্ত শব্দটা হচ্ছে মানে হসন্তযুক্ত অক্ষরটা হচ্ছে ত্বক। তাই তকারান্ত শব্দের মতো তবতু প্রত্যয়ান্ত শব্দের রূপ হবে। কিন্তু যেটা ত প্রত্যয়ান্ত শব্দ, সেটার ক্ষেত্রে অন্তিম বর্ণ কি আছে কে বলতে পারবেন? প্রতিটার কমন একটা বর্ণ আছে, অন্তিম বর্ণ। অকারা, অকারান্ত। অকারা হ্যাঁ, আছে। অকারান্ত। অকারণ। অকারান্ত। ঠিক আছে, তাহলে তবতু প্রত্যয়ান্ত শব্দ হচ্ছে হলন্ত শব্দ, আর ত প্রত্যয়ান্ত শব্দ হচ্ছে অজন্ত শব্দ। অজ মানে হচ্ছে স্বরবর্ণ, অকার, আর হল মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে কৃতবৎ, হৃতবৎ, দৃষ্টবৎ, খাদিতবৎ, ধৃতবৎ, গতবৎ, দত্তবৎ, লিখিতবৎ ইত্যাদি যেই সমস্ত শব্দগুলো আছে, এগুলো সব হচ্ছে হলন্ত বা ব্যঞ্জন বর্ণান্ত শব্দ। আর কৃত, হৃত, দৃষ্ট, খাদিত, ধৃত, গত, দত্ত, লিখিত ইত্যাদি যেই সমস্ত শব্দগুলো, এগুলো হলো সমস্ত অকারান্ত শব্দ। ঠিক আছে, তাহলে একটা জিনিস আহ, এবার একে একে পয়েন্ট আউট যদি আমরা করি, তাহলে সবার প্রথম কি দেখলাম, যে ত আর তবতু দুটোরই একটা সংজ্ঞা বা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে নিষ্ঠা। তারপর দুটো একই অর্থে হয়, তবতু প্রত্যয় অতীতকাল অর্থে হয়, ত প্রত্যয় অতীতকাল অর্থে হয়। এগুলো হচ্ছে কমন, দুটোর ক্ষেত্রেই কমন, দুটোরই নিষ্ঠা সংজ্ঞা হয়, দুটোই অতীতকালে হয়। তারপর যেই পয়েন্ট আমরা দেখলাম যে তবতু প্রত্যয় কর্তরি হয়, কিন্তু ত প্রত্যয় কি দেখলাম, কর্মণি হয়। তাহলে এটা হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, আর একটা ডিফারেন্স আমরা কি দেখলাম, ত প্রত্যয়ান্ত শব্দগুলো হচ্ছে অজন্ত বা অকারান্ত। ঠিক আছে, আর তবতু প্রত্যয়ান্ত শব্দগুলো হলো সব তকারান্ত। ঠিক আছে, তাহলে এখনো পর্যন্ত ত প্রত্যয় আর তবতু প্রত্যয়ের মধ্যে আমরা দুটো ডিফারেন্স আর দুটো সমান বা সেম জিনিস দেখতে পেলাম। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এই চারটে পয়েন্ট সকলে বুঝতে পেরেছেন ভালোভাবে? নরেন্দ্র বাবু? হ্যাঁ স্যার, আমি লেফট হয়ে গেছিলাম, এখন দেখতে পাচ্ছি স্ক্রিনটা, আগে স্ক্রিনটা দেখতে পাচ্ছিলাম না। আচ্ছা, আমি যেগুলো বললাম তাহলে আপনি শোনেননি হয়তো, যে আমরা এখনো পর্যন্ত ত আর তবতুর
যে পয়েন্টগুলো পেলাম সেখান থেকে আমরা দুটো সমান পয়েন্ট পেয়েছি আর দুটো ডিফারেন্স পয়েন্ট পেয়েছি। সমান কি? ত প্রত্যয় অতীতকালে হয়, না তবতু স্যার, আমি প্রত্যয় শুনেছি না, অতীতকালে এই হয়। 1 মিনিট আগে আমি লেফট করলাম মাত্র। আচ্ছা, তাহলে সেগুলা রিপিট করছি না। তাহলে এত দূর পর্যন্ত সকলে বুঝেছেন? তবে তো প্রত্যয় অতীতকালে হয়। আচ্ছা, এরপর যেমন সত্যি না স্যার, প্রত্যয়ান্ত বোঝা গেছে। শব্দগুলো বিশেষণ হচ্ছিল বললে একটা কিছু শব্দের মতো তাদের রূপ হচ্ছিল, ঠিক আছে? তবতু প্রত্যয়ান্ত শব্দের ক্ষেত্রেও কিন্তু কোনো একটা শব্দের মতো তাদের রূপ হবে। যদি পুংলিঙ্গ হয় তাহলে একটা শব্দের মতো রূপ হবে, যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে একটা শব্দের মতো রূপ হবে, আর যদি নপুংসক লিঙ্গ হয় তাহলে কোনো একটি শব্দের মতো রূপ হবে। এখন বলা হচ্ছে যে পুংলিঙ্গ যদি তবতু প্রত্যয়ান্ত শব্দ পুংলিঙ্গের বিশেষণ হয় তাহলে পুংলিঙ্গক যে ভগবৎ শব্দ সেই ভগবৎ শব্দের মতো রূপ হবে। যেমন ধরুন গম ধাতুর উত্তর ত প্রত্যয় করলে আমরা কি পাবো? গতবৎ। ঠিক আছে, এখন আমরা বলছি যে রাম গিয়েছিল। ঠিক আছে, রাম গিয়েছিল। এখানে যে কর্তা রাম সেটা পুংলিঙ্গক শব্দ। ঠিক আছে, তার বিশেষণ হিসেবে গতাবৎ এই যে তবাতু প্রত্যয়ান্ত মেন শব্দ সেটির রূপ যখন হবে তার রূপ কিরকম হবে? ভগবৎ শব্দের মতো হবে। ঠিক আছে, তাহলে ভগবৎ শব্দের প্রথম আর এক বচনে কি রূপ হয়? ভগবান। ভগবান। তাহলে রাম গিয়েছিল এটি যদি আমরা বলতে চাই সংস্কৃতে তাহলে অনুবাদ কি হবে তার? রাম গতবান। রামঃ গতবান। রামঃ গতবান। গতবান। ঠিক আছে, ধরুন বলা হলো যে শ্যাম খেয়েছিল। শ্যাম খেয়েছিল। খাদিতবাদ হচ্ছে শ্যামঃ খাদিতবান। বান। শ্যামঃ খাদিতবান। আর ঠিক আছে, আচ্ছা, তারপর ধরুন বলা হলো যে যদু বিদ্যালয়ে গিয়েছিল। যদু যদুঃ বিদ্যালয়ং গতবান। যদুহু বিদ্যালয়ম গতবান। বিদ্যালয়ম এখানে দ্বিতীয়া হলো কেন? ওই যেখানে গত্যর্থক ধাতু যেটা অধিকরণ সেটা কর্ম হয়। হুম, কর্ম হয়, তাই এখানে দ্বিতীয়া হলো। ঠিক আছে, তারপর ধরুন বলা হলো যে কালিদাস রঘুবংশ লিখেছিলেন। কালিদাসঃ রঘুবংশম লিখিতবান। হুম, এগুলোর ক্ষেত্রে তাহলে কেন এই রূপগুলি হচ্ছে? কারণ এগুলো হচ্ছে সব পুংলিঙ্গ শব্দের বিশেষণ। ঠিক আছে, এরপর বলা হচ্ছে যদি স্ত্রীলিঙ্গক শব্দ হয় তাহলে তবতু প্রত্যয়ান্ত স্ত্রীলিঙ্গের যদি বিশেষণ হয় তাহলে তবতু প্রত্যয়ান্ত শব্দের রূপ দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গক যে নদী শব্দ সেই নদী শব্দের মতো হবে। ঠিক আছে, এখন দীর্ঘ ইকারান্ত শব্দ করতে গেলে তাহলে আমরা তো শেষে কি পাচ্ছিলাম? তয়া হসন্ত, তার সঙ্গে আমাদের কিন্তু একটা দীর্ঘ ইকার যোগ করে নিতে হবে। ঠিক আছে, তাহলে গতবৎ তার থেকে স্ত্রীলিঙ্গ করতে গেলে স্ত্রীলিঙ্গের শব্দ হবে গতবতী। খাদিতবৎ তার স্ত্রীলিঙ্গ হবে খাদিতবতী। দৃষ্টবৎ তার স্ত্রীলিঙ্গ হবে দৃষ্টবতী। ঠিক আছে, এখন ধরুন বলা হলো যে দুজন দুজন কন্যা ভাত খেয়েছিল। ঠিক আছে, দুজন কন্যা ভাত খেয়েছিল। এটাকে যদি অনুবাদ করা হয় তাহলে কি হবে? কন্যে ওদনম খাদিতবত্যৌ। বত্যৌ। কন্যে ওদনম ওদনম খাদিতবত্যৌ। মানে আচ্ছা, জফর, হ্যাঁ। এখানে কন্যে কেন হলো? দুজন কন্যা আছে, কন্যা শব্দ লতা শব্দের মতো, ওই জন্য লতা লতে, ওই জন্য কন্যা কন্যে। আশিস বাবু বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, নরেন্দ্র বাবু আপনি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যালো, হ্যাঁ, স্যার, বাক্যটা একবার বলুন। কন্যে ওদনম খাদিতবত্যৌ। কন্যে
ओदनम खादिता वस्त्यो। আর নপুংসক লিঙ্গক যে যদি শব্দ হয়, তবাতু প্রত্যয়ান্ত শব্দ যদি নপুংসক লিঙ্গের বিশেষণ হয় তাহলে জগৎ শব্দের মতোই রূপ হবে। ওখানে সত্যি প্রত্যয়ান্ত শব্দের ক্ষেত্রেও যেমন জগৎ শব্দের মতো রূপ হচ্ছিল নপুংসক লিঙ্গে, এখানেও নপুংসক লিঙ্গে জগৎ শব্দের মতোই রূপ হবে। ঠিক আছে, এটা হলো তবাতু প্রত্যয়ের ক্ষেত্রে। ত প্রত্যয়ান্ত শব্দের ক্ষেত্রে কি হবে, যেহেতু ত প্রত্যয়ান্ত শব্দ অকারান্ত হয়ে যাচ্ছে, তাই অকারান্ত শব্দ যখন পুংলিঙ্গের বিশেষণ হবে তখন রাম শব্দের মতো রূপ চলবে, স্ত্রীলিঙ্গ হলে লতা শব্দের মতো রূপ চলবে, আর নপুংসক লিঙ্গ হলে ফল শব্দের মতো রূপ চলবে। ত প্রত্যয়ান্ত শব্দের রূপ একদম সহজ, যেহেতু আমরা অকারান্ত পুংলিঙ্গক শব্দ রাম শব্দ সকলেই সবার প্রথম পড়ে শুরু করি। ঠিক আছে, তারপর হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ লতা শব্দ, এটাও আমরা স্ত্রীলিঙ্গ শব্দের সবার প্রথমে শুরু করি। আর অকারান্ত নপুংসক লিঙ্গ শব্দ ফল শব্দ, এটাও আমরা সবার প্রথম পড়ে শুরু করি। ঠিক আছে, তাহলে তবাতু প্রত্যয়ান্ত শব্দ যদি পুংলিঙ্গের বিশেষণ হয় তাহলে ভগবত শব্দের মতো রূপ হবে, স্ত্রীলিঙ্গ হলে নদী শব্দের মতো রূপ হবে, আর নপুংসক লিঙ্গ হলে জগৎ শব্দের মতো রূপ হবে। আর ত প্রত্যয়ান্ত শব্দ যদি পুংলিঙ্গ হয় তাহলে কার মতো রূপ হবে? পুংলিঙ্গ হলে ত প্রত্যয়ান্ত শব্দ রাম শব্দের মতো, হ্যাঁ, আর নপুংসক লিঙ্গ হলে ফল শব্দের মতো। বুঝতে পেরেছেন? কারো প্রশ্ন আছে এখানে কিছু? আচ্ছা, স্ত্রীলিঙ্গে কি বললেন? স্ত্রীলিঙ্গে লতা শব্দের মতো। লতা, আচ্ছা। স্যার আপনার আওয়াজটা না খুব মানে ধীরে ধীরে আসছে, সবাইকে কি রকম হচ্ছে না আমারই রকম প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না, মানে খুব আস্তে আস্তে শুনতে পাচ্ছি। আসলে আমি আজকে খুব জোরে বলতেও পারছি না, গলা প্রচন্ড ব্যথা হয়ে আছে। আচ্ছা আচ্ছা এটার আচ্ছা কারণে হয়তো আচ্ছা, একটু আমারও একটু প্রবলেম হতে পারে, হয়তো নেটের জন্য আওয়াজটা পরিষ্কার না আসছে স্যার, না, আমি এটাও তো হতে শুনতে পারে। পাচ্ছি। আমার ক্ষেত্রে তাহলে কিন্তু আমারই স্যার প্রবলেম সমান হচ্ছে। শব্দটা শোনা যাচ্ছে। ঠিক আছে, অসুবিধা হলে বলবেন। আর এমনিতেও আজকে আমি মানে খুব জোরে কথা বলতে পারছি না কাশির জন্য, না না আর স্যার, গলা ঠিক ব্যথা আছে, আমি জানি আমারও জ্বর হয়েছিল তো কি অবস্থা হয় আমিও দেখেছি, আমি 1 সপ্তাহ উঠতে পারিনি স্যার। আর খুব এটা এই সবার জ্বরটা জারি হচ্ছে। হচ্ছে, শারীরিক দিক থেকে খুব মানে এই করে দিচ্ছে, দুর্বল করে হুম, দিচ্ছে। একদমই তাই। খাওয়া দাওয়া করলেও মনে হচ্ছে শরীরে কিছু বল আসছে না আমি একদম। খেতেই পারি না, অনেকদিন তো মুখের স্বাদই ছিল না, দিয়ে তারপর জ্বর তো শুধু নয়, তার সাথে গা হাত ভাত মাথার যন্ত্রণায় পুরো হয়ে যাচ্ছিল। সেই রাতে ঘুম হচ্ছে না, দুপুরবেলা ইউনিভার্সিটি গিয়ে পড়াশোনা করতে পারছি না, কিছুই হচ্ছে না, এমন অবস্থা। একটা প্রায় 1.5 সপ্তাহ হয়ে গেল এই চলছে। সব থেকে স্যার গলাটায় খুব অসুবিধে হচ্ছে, কাশিটা প্রচন্ড এসে যাচ্ছে হঠাৎ হঠাৎ। হ্যাঁ, কাশিটা হচ্ছে, তার করলেই সঙ্গে আমার আমার যেটা সমস্যা হচ্ছে, মনে হচ্ছে যেন গলাতে কিছু আটকে আছে। আটকে আছে। কাশি হয়েই যাচ্ছে, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। কিছু আসলেও আসছে না, কিংবা ওরকম কিছু না লাগছে না না, কিছুই নয়, কিন্তু ওটা ওই কাশিটা প্রায় অনেক দিন থাকে, হুম। মানে খুব আস্তে আস্তে ওটা যাবে। স্যার একটু নুন গরম জলে গার্গেল করবেন, মানে হ্যাঁ, সেই সুবিধা আছে কিনা জানি না। না না, রোজই রাতে করে শোয়া হচ্ছে, তাও একই অবস্থা, কি হলো ও বুঝতে আচ্ছা পারছি না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমারও কাশি চলছিল বেশ কদিন ধরে। আচ্ছা, ঠিক আছে। এখন ঠিকঠাক শুনতে পাচ্ছেন তো অর্পিতা ম্যাডাম? হ্যাঁ স্যার, ঠিকঠাক শোনা যাচ্ছে, অসুবিধা নেই, আপনি পড়ান, মানে আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবেই পড়ান। আচ্ছা, তাহলে দেখুন, ত প্রত্যয়ান্ত আর তবতু প্রত্যয়ান্ত আবার যদি আমরা প্রথম থেকে দেখি, তাহলে যেই দুটো কমন সেই দুটো আমি বারবার আর রিপিট করছি না, যে অতীতকালে হবে আর নিষ্ঠা সংজ্ঞা। নিশ্চয়। ঠিক আছে, পার্থক্যগুলো আমি বলছি। ত প্রত্যয়ের ক্ষেত্রে আমরা ত প্রত্যয়ান্ত শব্দের ক্ষেত্রে অকারান্ত শব্দ পাচ্ছিলাম, আর তবতু প্রত্যয়ান্ত ক্ষেত্রে তকারান্ত শব্দ অকারান্ত। পাচ্ছিলাম। ঠিক আছে, আর একটা কি পার্থক্য দেখলাম, যে একটা হচ্ছে কর্তরি হয়, একটা হচ্ছে কর্ম। কর্মণি হয়। ঠিক আছে, তারপর আমরা আরেকটা পার্থক্য দেখলাম, যে স্তবাতু প্রত্যয়ান্ত শব্দ যদি পুংলিঙ্গের বিশেষণ হয় তাহলে ভগবৎ শব্দের মতো তার রূপ হবে, যদি স্ত্রীলিঙ্গের বিশেষণ হয় তাহলে
নদী নদী। শব্দের মতো রূপ হবে। আর যদি নপুংসক লিঙ্গের বিশেষণ হয় তাহলে জগৎ জগৎ। শব্দের মতো রূপ হবে। ঠিক আছে? আর যদি তপ্রত্যয়ান্ত শব্দ পুংলিঙ্গের বিশেষণ হয় তাহলে অকারান্ত পুংলিঙ্গক যে রাম শব্দ তার মতো রূপ হবে। স্ত্রীলিঙ্গ হলে আকারান্ত যে লতা শব্দ তার মতো রূপ হবে। আর নপুংসক লিঙ্গ শব্দের যদি বিশেষণ হয় তাহলে অকারান্ত যে ফল শব্দ সেই ফল শব্দের মতো রূপ হবে। ঠিক আছে? এখন ভগবৎ শব্দের রূপ কিরকম হয় এখানে দেওয়া আছে। ভগবান, ভগবন্তৌ, ভগবন্তু, ভগবন্ত, ভগবন্তঃ, ভগবন্তম, ভগবন্ত, ভগবন্তৌ, ভগবন্ত, ভগবতঃ, ভগবতা, ভগবদ্ভ্যাম, ভগবদ্ভিঃ, ভগবতে, ভগবদ্ভ্যাম, ভগবদ্ভ্যঃ, ভগবতঃ, ভগবদ্ভ্যাম, ভগবদ্ভ্যঃ, ভগবতঃ, ভগবতোঃ, ভগবতাম, ভগবতি, ভগবতোঃ, ভগবৎসু, হে ভগবান, হে ভগবন্তৌ, হে ভগবন্তঃ। ঠিক আছে? নদী শব্দের রূপ নিশ্চয়ই বলতে হবে না। ঠিক আছে? এখানেও একটু চেঞ্জ আছে। এই যে বিসর্গটা এটা এখানে হবে না, এটা নদী নদ্যৌ নদ্যাঃ, নদীম নদ্যৌ নদীঃ, নদ্যা নদীভ্যাম নদীভিঃ। নদী শব্দের রূপ আপনারা সকলেই জানেন, আর জগৎ শব্দের রূপ তো আগের দিনই বলা হয়েছিল। ঠিক আছে? তাহলে যেমন ধরুন আগের দিন আমরা কি দেখেছিলাম, যেইভাবে দেখেছিলাম তাহলে একে একে বলতে শুরু করুন। আশিস বাবু শুরু করুন প্রথমে। রামঃ গতবৎ। হুম। এটাতে কি বলবো স্যার এটাতে? আগের দিন যেমন করছিলাম আমরা, আচ্ছা, রামঃ গতবান। রামঃ গতবান, রামঃ তার- গতবান, রামঃ তারপর খাদিতবান, না, রামঃ দৃষ্ট। খাদিতবান নয়, যেরকম ভাবে করছিলাম মানে প্রথম আর এক বচন দ্বিবচন বহু ও বচন সেই আচ্ছা, হিসাবে। প্রথমে এক বচন আচ্ছা ঠিক আছে। রামঃ গতবান, রামঃ খাদিতবন্তম, হুম। রামম খাদিতবন্তম। রামো রামৌ খাদিতবন্তৌ, খাদিতবন্তৌ। খাদিতবন্তৌ। আচ্ছা, এটাও কি দ্বিতীয় করব, ওটাও এটা করব, মানে হ্যাঁ, যেহেতু বচনটাও? বিশেষ্য বিশেষণ তাই তারপরে ওখানে যদি হচ্ছে চেঞ্জ হয় তাহলে রামাহা দৃষ্টবন্তঃ। হুম। আমি রামাহ। প্রথমা বিভক্তিটার স্যার পরেরটা থেকেই প্রথমা বিভক্তি যেটা এক বচন সেটা হুম। উপরেরটাতে নিলাম, তারপরেরটা কি প্রথমা দ্বিবচন। বিভক্তি? আচ্ছা, দ্বিবচন, ওটার সঙ্গে রূপের সঙ্গে যাব। হুম। আচ্ছা, তাহলে রামৌ রামা এইটাতে চেঞ্জ হুম। করবো তো। রামঃ গতবান, রামৌ খাদিতবন্তৌ, রামাহা দিষ্টবন্তঃ। তারপর নরেন্দ্র বাবু আপনি বলুন দ্বিতীয় একটা কি হবে? হ্যাঁ স্যার বলছি। রামম, স্যার এটা ওই ভগবান শব্দের মতো বললেন তো? হ্যাঁ, ভগবান শুনতে শব্দের পাচ্ছেন? মধ্যে। হ্যাঁ, পাশে ভগবান শব্দের রূপও দেয়া আছে। আচ্ছা, ও আচ্ছা, ভগবানটা আমি এখানে আবার এতে খুলে ফেলছি। আচ্ছা, ভগবন্ত, ওটা দেখতে পাচ্ছি না। রামম উপবিষ্টবন্তম। আচ্ছা, রাম চলে গেল। রামেও রামিয়াও নয়। রামৌ রামৌ হুম। রামৌ পঠিতবন্তৌ। হুম। তারপরে হচ্ছে রামান পিতবতঃ। আচ্ছা, তৃতীয়টা বলুন অর্পিতা ম্যাডাম। রামেণ দত্তবতা, রামাভ্যাম লব্ধবদ্ভ্যাম, রামৈঃ জিতবদ্ভ্য। জিতাবাদ। ভয়ে জফলা বিসর্গ, জিতবদ্ভ্যঃ। কি করে বিবাহ হবে? আপনি তো তৃতীয়া বলছেন। ও হো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভগবত ভি আছে, তাহলে জিতবদ ভিহি, হুম। রামৈঃ জিতবদ ভিহি।
হুম। আচ্ছা, তারপর ধরুন আমি বললাম, আচ্ছা আশিস বাবু বলুন, সপ্তমীর এক বচনে কি হবে? তারপরেরটা। হ্যালো, আশিস বাবু শুনতে পাচ্ছেন? স্যার বলছি রামে উক্তবতী। রামে উক্তবতী। আচ্ছা, তারপর নরেন্দ্র বাবু আপনি বলুন, ষষ্ঠীর বহুবচন কি হবে তারপরেরটা? ভুক্তপদ দিয়ে ষষ্ঠীর বহুবচন কি হবে বলুন? উক্ত বাদ দিয়ে বলবো স্যার? হুম। আচ্ছা, ষষ্ঠীর বহুবচন। ষষ্ঠীর বহুবচন হচ্ছে রামাণাম উক্তবতাম। হুম। উক্তবতাম। মুক্তবাতাম রামারাম। যারা খেয়েছিল সেই রকম রামেদের এই গাছটি কিংবা এই ফলটি, যা হোক কিছু বলতে পারে, ঠিক আছে? যারা খেয়েছে সেই রকম রামেদের এটি, এরকম কিছু বাক্য হলে তখন ভুক্তবাতাম রামানাম এরকম ব্যবহার করতে হবে। এই সমস্ত জিনিসগুলো, যেমন সত্যি প্রত্যয় খেলে সপ্তমী, ঠিক আছে, তারপর তবতু প্রত্যয়ের ক্ষেত্রে সপ্তমী। আপনাদের ভাবে সপ্তমী শেখানো হয়েছে কি? ভাবে সপ্তমী আপনাদের শুভদীপ স্যার শেখাবেন, ওটা কি শেখানো হয়েছে না হয়নি? হ্যাঁ হয়েছে স্যার। হয়েছে। তখন দেখবেন যখন আপনারা পরিবর্তন করছেন, যদি সত্যি প্রত্যয়ান্ত শব্দ হয় কিংবা স্তবতু প্রত্যয়ান্ত শব্দ হয়, সেখানেও কিন্তু মানে যেটা থেকে সপ্তমী হচ্ছে আরেকটা থেকেও কিন্তু সপ্তমী করতে হয়, তখন কিন্তু এই বিশেষ্য বিশেষণ ভাবটাই কাজে লাগে। এগুলো কি খেয়াল আপনাদের কিছু মনে পড়ছে? যে উদাহরণগুলো দেখানো হয়েছিল হ্যাঁ সেগুলো হ্যাঁ সঙ্গে? হ্যাঁ স্যার, মনে পড়ছে, এটাই হচ্ছে, ঠিকই হুম। আছে। এটা তাহলে পুংলিঙ্গের ক্ষেত্রে। তারপর স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে কি হচ্ছিল? আমি বলি স্যার। হ্যাঁ, আপনি বলুন, সপ্তমীর এক বচন থেকে শুরু করুন। সপ্তমীর এক বচন। হুম। আচ্ছা, সীতা। সীতা মানে লতা তত্ত্বের মতো যাবে। সীতায়াম হুম। গত 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 বত্তিয়াম। সীতায়াম গত গাতা বত্তিয়াম। বাত্যাম। আচ্ছা। আম, অর্পিতা ম্যাডাম আপনি বলুন, ষষ্ঠীর দ্বিবচন। सीतयोः সীতয়োঃ। खादितवत्यः। কি যে উচ্চারণ, আবার ভুল করছি উচ্চারণ মনে হয়। সীতয়োঃ। খাদিতবত্যয়োः। হুম। এবারে ঠিক হয়েছে। আগের বারে বত্যাহা অকারের মতো শোনা যাচ্ছিল, অকার তো নেই, আচ্ছা ওকার আচ্ছা আছে। আচ্ছা, হ্যাঁ ওকে আচ্ছা। সীতয়োঃ খাদিতা, খাদিতবত্যয়ः। আবার বত্যাহা। বত্যয়োः। হুম। বত্যয়োः। হুম। সীতয়োঃ খাদিতবত্যোঃ। খাদিতবত্যোঃ। আচ্ছা, নরেন্দ্র বাবু আপনি বলুন, তৃতীয়ার বহু বচন। হ্যাঁ স্যার, তৃতীয় বহুবচন। বহুবচন হচ্ছে সীতাভিः দৃষ্টবতীः। দৃষ্ট না, দৃষ্ট
স্যার এটা দৃষ্টবতী ভিহি হবে? হুম, বুঝতে পারছি না। আচ্ছা। হ্যাঁ, দৃষ্টবতী বিহি হবে, কারণ মেন শব্দ তো দৃষ্টবতী, তার তৃতীয়ার বহু বচন করতে হবে। যেমন নদী শব্দের ক্ষেত্রে নদী, তার তৃতীয়ার বহু বচনে নদী ভিহি, এখানেও সেম মেন শব্দ হচ্ছে দৃষ্টবতী, তার তৃতীয়ার বহু বচন হবে দৃষ্টবতী ভিহি, বতী ভিহি। দৃষ্টবতী ভিহি। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে হ্যাঁ। স্ত্রীলিঙ্গ। আর নপুংসক লিঙ্গের ক্ষেত্রে তো যেমন এর আগের বারে হয়েছিল সত্যি প্রত্যয়ের ক্ষেত্রে, এখানেও সেম হবে, বিশেষ কিছু পার্থক্য নেই। ঠিক আছে। আর তব ত প্রত্যয়ের ক্ষেত্রে বিশেষ করে আলোচনা করার কিছু নেই, যেহেতু ওগুলো হচ্ছে একদম সব চেনা রূপ। ঠিক আছে, তাই বিশেষ কিছু ওখানে আলোচনা করার নেই। এবার কিছু উদাহরণ দেখতে হবে। ঠিক আছে, উদাহরণ এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন হচ্ছে রামঃ দৃষ্টবান, রামঃ পুষ্পম দৃষ্টবান, সুন্দরঃ রামঃ পুষ্পম দৃষ্টবান। এইভাবে বাক্যগুলো, বাকি যে বাক্যগুলো আছে, বালকঃ পঠিতবান। ঠিক আছে, এখানে একটা করে কর্তার বিশেষণ আর একটা করে কর্মর বিশেষণ যোগ করুন, করে যে 5টা বাক্য আছে সেই 5টা বাক্যের অনুবাদ কি হবে করুন। কর্তারও একটা বিশেষণ যোগ করবেন আর কর্মরও একটা বিশেষণ যোগ করবেন। যেমন সুন্দরঃ রামঃ সুন্দরম পুষ্পম দৃষ্টবান, এই ধরনের কর্তাতেও একটা বিশেষণ আর কর্মতেও একটা বিশেষণ যোগ করুন, করে অনুবাদ করুন বাক্য। सुन्दरः बालकः उत्तमं ग्रन्थं पठितवान्। सुन्दरः बालकः बालकः उत्तमं ग्रन्थं पठितवान्। उन्नतः श्यामः मधुरं गीतं श्रुतवान्। শ্রুতবান তার শ্রুতবাণী তো আছে, না, শ্রুতবৎ আছে। না, আপনি প্রথমে উচ্চারণ কি করলেন? কি উচ্চারণ করলাম কি জানি, দন্ত, শ্রুতবান। হ্যাঁ, দন্তস্ব উচ্চারণ করেছে শ্রুতবান, এখানে তালব্য স আছে, শ্রুতবান। আচ্ছা আচ্ছা আচ্ছা, শ্রুতবান। হুম, বাকিরাও ভাবুন, আপনারাও নিজেদের মতো একটা করে বিশেষণ লাগিয়ে বলবেন, এমন নয় যে এইগুলোই বলতে হবে। উনি ওনার মতো ভেবে বলছেন, আশিস বাবু এবং নরেন্দ্র বাবু আপনারাও একটা করে বাক্য ভাবুন, সবগুলোর না বলতে পারলেও অন্তত দুটো বাক্য ভাবুন বিশেষণ যোগ করে করে। আমি তো স্ক্রিনটা দেখতে পাচ্ছি না স্যার। তৃষ্ণার্তः কাকः শীতलं জলম পীতবান। তৃষ্ণার্তः কাকः, কাকः শীতलं জলম পীতবান। আচ্ছা, তারপর ক্ষুধার্তः ভিক্ষুকः স্বাদিষ্টং ভোজনং খাদিতবান। হুম, আর আছে সব। আশিস বাবু কিছু ভাবলেন? হ্যাঁ স্যার, ভাবছি। ওই স্যার, অন্নম যদি বাসি বা পচা হয় সেটাকে কি অক্ষর দেওয়া যাবে? সেটা হচ্ছে পর্যুষিতম, পর্যুষিতম অন্নম, বাসি। আচ্ছা,
ক্ষুধার্ত ভিক্ষুকः পরিয়ত উত্তম অন্নম খাদিতবান। স্যার কি पर्युषितम বললেন বাসি কথাটার অর্থ আরেকবার বলুন। पर्युषितम प অন্তঃস্থয়ে রেপ হরস্ব উকার মূর্ধন্য শয়ে রস্ব ইকার ত ময় হস্যন্ত পরিয়ুসুতম শীতম पर्युषितम শীতম হুম হস্তই তম। আচ্ছা, মূর্ধন্য শয়ে হরস্ব ইকার ত ম তম পরিয়ুষতম পরিয়ুষিতম, ঠিক আছে। পরিয়ুষিতম অন্নম খাদিতবান। হুম স্যার নাটক কি নাটকই হবে? নাটক? হ্যাঁ নাটকম। পণ্ডিতः রাজেশः মধুরম সুভাষিতম উক্তवान्। হুম পণ্ডিতः রাজেশः মধুরম সুভাষিতম উক্তবান। স্যার আমি দুটো বাক্য লিখেছি, বলুন। শুনবেন একটু? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, প্রথম বাক্যটা হচ্ছে সুশীলः বালকः রম্যাং কবিতাং পঠিতবান। হুম আর দ্বিতীয় বাক্যটা হচ্ছে সৌম্যः শ্যামः মধুরম নাটকম শ্রুতবান। হুম নাটকম শ্রুতবান না বলে দৃষ্টবান করলে ভালো হয় না? স্যার রেডিওতে বেতারে শুনছে। আচ্ছা তাহলে শ্রুতিনাট্যম বা শ্রুতি নাটকম বলতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, শুধু তাহলে নাটকম এটা বললে শ্রুতবান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শ্রুতি নাটকম করে দিচ্ছি। হুম স্যার তালবস্যার রফলা হর্ষৌ না দীর্ঘ এটা? কোনটা? দীর্ঘ তালবস্যার হ্রস্ব উকারে, হ্রস্ব। তাহলে পুংলিঙ্গের উদাহরণ সকলের কাছে স্পষ্ট হয়েছে। युवकः श्यामः अद्यतन संवादं श्रुतवान्। যুবকः শ্যামः অদ্যতনম সংবাদম শ্রুতবান। একদম ঠিক বলেছেন। আর আর কারো যদি কিছু বাক্য এগুলো থেকে মনে পড়ে তাহলে বলতে পারেন। স্যার তৃষ্ণার্তः রুগ্নः উষ্ণম পানীয়ম পীতবান। রুগ্নः তৃষ্ণার্তः উষ্ণম পানীয়ম পীতবান। ঠিক আছে। আর ঠিক আছে, পুংলিঙ্গ দিয়ে অনেকগুলো হলে এবার স্ত্রীলিঙ্গ দিয়ে ভাবুন, দিয়ে বলুন। चतुरा बालिका लघुकथां पठितवती। হুম
बुद्धिमती शारदा उत्तमं श्लोकं श्रुतवती। बुद्धिमती सा उत्तमं श्लोकं श्रुतवती। তৃষ্ণার্তা ভিক্ষুকী ফল মধুরম ফলরসম কৃতবতী। হুম ক্ষুধার্থা পৃথা পক্কম আম্রফলম খাদিতবতী। হুম স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। স্যার বলছি, আগের ওই মেয়েতে না, তখন আমি বলছিলাম কিন্তু আমার ভয়েসটা যাচ্ছিল না। আচ্ছা বলুন এখন। এই- আগের একটা বাক্য আমি বলতে চাইছি যে কৃষ্ণার্তঃ মৃগঃ নদীর শীতল জল পান কর, নদী থেকে শীতল জল পান করছে। হুম তো নদীর হবে না নদীর থেকে হবে স্যার? নদীর থেকেও বলতে পারেন, নদীরও বলতে পারেন। বক্তার শুনতে ইচ্ছা। পাচ্ছেন? হুম সেটার ক্ষেত্রে কোন বিভক্তি হবে, কারক পড়ানো হয়েছে বলুন দেখি আপনি নরেন্দ্র বাবু। কোন কারক হতে পারে, নদীর অথবা নদীর নদীর? নদীর আহ, নদীর হলে তো আহ, কর্মই হবে আমার, নদীম। আর নদী থেকে হলে তো অপাদান হবে, নদ্যাহা। নদীর হলে ষষ্ঠী বিভক্তি হবে, নদ্যাহা। ও আচ্ছা, দুটোর আচ্ছা। ক্ষেত্রেই একই। হ্যাঁ, তাহলে তো পঞ্চমী ষষ্ঠী তো দুটো একই হবে স্যার, হুম নদ্যাহা নদ্যাহা। নদিয়াহা। তসিল প্রত্যয় করে করলে নদী তহ বললেও হয়ে যাবে। হুম স্যার বাক্যটা সাজাতে পারছি না। বলুন আপনি কি লিখেছেন, শুনুন কি লিখেছেন বলুন। আমি লিখেছি তৃষ্ণার্ত মৃগঃ নদ্যাঃ শীতলম জলম পিতবান। পিতবান, ঠিক আছে একদম। ঠিক আছে। হুম বৃক্ষাৎ পক্তং ফলম পতিতবৎ। বৃক্ষাৎ পক্তং ফলম পতিতবৎ। হুম আর আর কারো কিছু মনে পড়ছে? আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি এই উদাহরণগুলো হলো, ঠিক আছে। এবার আশিস বাবু আপনি শুনছেন তো? হ্যাঁ স্যার, শুনছি। হ্যাঁ, আমি করছি, এবার যেটা কিছু করছি। আমরা প্রথমেই পড়েছিলাম যে স্তবত প্রত্যয়ান্ত শব্দ কর্তরি হয়, তাহলে কর্তরি নিয়ম অনুযায়ী আমরা এতক্ষণ ধরে যেই সমস্ত বাক্যগুলো করলাম, সমস্ত বাক্য কিন্তু কর্তরিতে করেছি। কর্তা যেই লিঙ্গ, যেই বচন আছে, যেই পুরুষ যেই বচন আছে, ক্রিয়াপদ সেই রকম অনুযায়ী হয়েছে, আর কর্ম দ্বিতীয়াতে ছিল কর্ম বিশেষণ, সেই অনুযায়ী আমরা করেছি, ঠিক আছে। কিন্তু ত প্রত্যয়ের ক্ষেত্রে আমরা কি বলেছি, ঠিক তার উল্টোটা হবে, অর্থাৎ কর্মবাচ্য যেই রকম হয় সেই রকম হবে, ঠিক আছে। তাহলে এবার ধরুন আপনাদের এমন কোনো বাক্য দেওয়া হলো যেখানে ত প্রত্যয় করা আছে, দিয়ে বলা হলো সেটাকে কর্মবাচ্যে পরিবর্তন করতে হবে। তাহলে তবতু প্রত্যয়ান্ত শব্দ দিয়ে যদি কোনো বাক্য থাকে এবং সেটিকে বাক্য পরিবর্তন করতে বলা হয়, তাহলে সেই তবতু প্রত্যয়ান্ত শব্দের জায়গায় ত প্রত্যয়ের প্রয়োগ করতে হবে, এবং কর্মবাচ্যের ক্ষেত্রে যেই যেই নিয়ম চালাতে হয় সমস্ত কিছু চালাতে হবে, ঠিক আছে। যেমন কর্তাকে তৃতীয়াতে নিয়ে যেতে হবে, কর্তা যেই লিঙ্গ যেই বচন যেই পুরুষ আছে,
ত প্রত্যয়ান্ত শব্দেরও সেই লিঙ্গ সেই বচন সেই পুরুষ করতে হবে। ঠিক আছে, যেমন ধরুন একটা উদাহরণ বলা যায়। আচ্ছা, ওয়ার্ড ফাইলটা সকলে দেখতে পাচ্ছেন যেটা শেয়ার করেছি? হ্যালো। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। তো ধরুন একটা বাক্য আছে যে রামঃ পিবতি। ঠিক আছে, এটাকে যদি আমরা তবতু প্রত্যয় দিয়ে করি তাহলে রামঃ এটাই যদি আমরা কর্মণি করি তাহলে রামেণ প্রাতঃ শীতলম পানীয়ম পিতম। ঠিক আছে, কেন হলো, কিসের জন্য হলো দেখুন। প্রথমে কি বলা হয়েছিল যে সরি, এখানে স্যার বিভক্তি পানীয়মটা নপুংসক লিঙ্গ না এ লিঙ্গ? নপুংসকলিঙ্গ পানীয়ম। নপুংসক। হুম, অপিবৎ। রাম সকালে ঠান্ডা পানীয় পান করেছিল। ঠিক আছে, এটাকে যখন আমরা লং লকারের জায়গায় আমরা যখন এখানে আমরা তবতু প্রত্যয় ব্যবহার করলাম, তবতু প্রত্যয় যেহেতু কর্তরি হয় বা কর্তৃবাচ্য হয়, তাই রাম এটা কর্তা, সেটা অনুযায়ী পিতবান এই রূপটি চলছে, কারণ রাম হচ্ছে এখানে কর্তা, সেটি পুংলিঙ্গে আছে। আর পুংলিঙ্গের বিশেষণ হিসেবে তবতু প্রত্যয়ান্ত শব্দের রূপ ভগবৎ শব্দের মতো হবে, যেমন ভগবান সেরকমই পিতবান। ঠিক আছে, আর পানীয়ম এটার বিশেষণ হিসেবে শীতলম, এখানেও কি হয়েছে, দ্বিতীয়া হয়েছে। আর প্রাতঃ অব্যয়, এটার কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু যখনই আমরা পিতবান এটার জায়গায় পিত শব্দটা ব্যবহার করব, অর্থাৎ তবতু প্রত্যয়ান্তর জায়গায় ত প্রত্যয়ান্ত শব্দ ব্যবহার করব, তখনই কিন্তু কর্তায় তৃতীয়ায় হয়ে যাবে। আর যেটা কর্ম আছে সেইটা অনুযায়ী তার বিশেষণগুলো সব প্রথমাতে চলে যাবে। কর্ম প্রথমাতে চলে যাবে আর তার বিশেষণগুলো প্রথমাতে চলে যাবে। ঠিক আছে, তাহলে রামঃ প্রাতঃ শীতলম পানীয়ম পিতবান, আর রামেণ প্রাতঃ শীতলম পানীয়ম পিতম। বুঝতে পেরেছেন এটা সকলে? স্যার আমি বুঝতে পারলাম সেকেন্ড না, ক্ষেত্রে ওটা পিতাম হলো কেন? পিতম হলো কারণ হচ্ছে তবতু প্রত্যয়ান্ত শব্দের ক্ষেত্রে আমরা পিতবৎ মেন শব্দ দেখেছিলাম। ত প্রত্যয়ান্ত শব্দের ক্ষেত্রে অকারান্ত পুংলিঙ্গ পিত শব্দ হয়ে যাবে, কারণ বত অংশটা বাদ দিলে শুধুমাত্র পিত থাকে। এখন দেখুন, ত প্রত্যয়ান্ত শব্দ যেহেতু কর্মের বিশেষণ হয়, পানীয়ম যেহেতু নপুংসক লিঙ্গ, তার বিশেষণ হিসেবে পিতম এখানেও কি হয়ে গেল, ফল শব্দের মতো রূপ হলো। আমি আগেই বলেছি কি, যে ত প্রত্যয়ান্ত শব্দ যদি নপুংসক লিঙ্গের বিশেষণ হয়, তাহলে এখানে ত প্রত্যয়ান্ত শব্দ যে পিত শব্দ, সেটা পানীয়ম এই নপুংসক লিঙ্গ শব্দের বিশেষণ। সেই জন্য এখানে যেহেতু পানীয়ম হচ্ছে, তাই এখানেও পিতম হচ্ছে। ঠিক আছে, আর শীতলমটা তো ওর বিশেষণ, তাই শীতলম থেকেই যাচ্ছে। বুঝতে পেরেছেন নরেন্দ্র বাবু? হ্যাঁ স্যার। হুম। বুঝতে পেরেছেন তো, না এমনি হ্যাঁ বলে দিলেন? বুঝতে না পারলে বলুন, আমি আর একটা উদাহরণ দিয়ে বোঝাবো। ঠিক আছে, একটা উদাহরণ দিন। হ্যাঁ ওটা বুঝলাম, ওই যে পিত বান মূল শব্দ, তার থেকে ওইটা বাদ দিয়ে পিত হলো পিত, হুম, তারপরে হচ্ছে যেমন ওই যে ধরুন ওর বিশেষণটা দিলেন ম, পিতম।
যেমন ধরুন বলা কর্মের হচ্ছে দ্বিতীয়া। যে পিতা আপনার পুত্রায় অথবা পুত্রস্য কৃতে যা হোক পুত্রায় আম্রফলম আনীতবৎ। এটা হচ্ছে মেন শব্দ, কিন্তু যেহেতু এখানে পিতা হচ্ছে ঋকারান্ত পুংলিঙ্গ, তাই এখানে আমরা ভগবৎ শব্দের প্রথমার একবচনের মতো রূপ করছি, দিয়ে আনীতবান এটা করছি, ঠিক আছে। কিন্তু যখন আমরা আনীতবান এটার জায়গায় আনীত অর্থাৎ ত প্রত্যয়ন্ত শব্দ ব্যবহার করব, তখন ত প্রত্যয়ন্ত শব্দ যেহেতু কর্মর বিশেষণ হয়, তাহলে এখানে এই বাক্যে কর্ম হচ্ছে আমরা ফলম, ঠিক আছে। আমরা ফলম এটা কোন লিঙ্গে আছে? নপুংসক লিঙ্গে আছে, ঠিক আছে। তাহলে নপুংসক লিঙ্গের বিশেষণ হিসেবে আনিতা যে তপ্রত্যন্ত শব্দটা, এটার যখন নপুংসক লিঙ্গে রূপ হবে তখন ফল শব্দের মতো হবে। তাহলে ফল শব্দের মতো হলে আনিতম, আমরা ফলম আনিতম, ঠিক আছে। আর পিতা যেহেতু কর্তা, সেটা তৃতীয়ায় যাবে, তাহলে পিত্রা আমরা ফলম আনিতম। বাকি যেমন আছে তেমন থেকে যাবে, কারণ তৃতীয়া, প্রথমা আর ক্রিয়াপদ ছাড়া আর কোনো জায়গায় কিছু চেঞ্জ হয় না কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য। তাই এখানে অপাদান ছিল, এখানে সম্প্রদান ছিল, অপাদান সম্প্রদান যেমনকার তেমন রয়ে গেল। কর্তা প্রথমা ছিল কর্তৃবাচ্যে, কর্মবাচ্যে তৃতীয়া হয়ে গেল, আর কর্তৃবাচ্যে কর্ম দ্বিতীয়াতে ছিল, আর তবতু প্রত্যন্ত শব্দ কর্তাকে অনুসরণ করছিল, কিন্তু এখানে কর্ম প্রথমাতে হয়ে গেল, আর ত প্রত্যন্ত শব্দ কর্মকে অনুসরণ করছে। স্পষ্ট হয়েছে? হ্যাঁ স্যার, বলছি ওই পাতাটা একটুখানি স্ক্রল করবেন, হ্যাঁ একটুখানি স্ক্রিনশটটা নিতাম স্যার, একটুখানি নামার নিচের দিকে স্যার, আর একটু নামবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এবার তাহলে আমি কিছু বাক্য দিচ্ছি, যেগুলো আমি ত প্রত্যন্ত দিয়ে করব। আপনাদের কি করতে হবে? সেগুলো কর্মবাচ্যে করলে কি হবে, অর্থাৎ তৃতীয়া, কর্তাতে তৃতীয়া করতে হবে এবং কর্ম অনুযায়ী রূপ চালাতে হবে, তপ্রত্যন্ত শব্দ সেই রকম ভাবে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। যেমন ধরুন আমি বলছি আদ্য বর্গে বয়ম তবতু প্রত্যয়ম পঠিত্বা জ্ঞাতবন্তঃ। ঠিক আছে, বয়ম যেহেতু বহু বচন, জ্ঞাতবন্তঃ এখানেও বহু বচন। আমি তবতু প্রত্যয় দিয়ে দিচ্ছি, আপনাদের কিন্তু এগুলো কি করতে হবে? ত প্রত্যয়ে দিয়ে কর্মবাচ্যে করতে হবে, ঠিক আছে। তারপর
এই 4টে করুন, হয়ে গেলে বলবেন। সবগুলো খাতায় লিখে করবেন, মুখে মুখে নয় কিন্তু। স্যার গণিতমটা কি নপুংসক? হুম 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 হুম, নপুংসক। ঠিক। স্ক্রিনটা দেখা যাচ্ছে না। বাকিরা দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। নরেন্দ্রবাবু, আপনার এটা একটু নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। আপনি দেখতে না পেলে লেফট হয়ে আরেকবার জয়েন করুন, দেখতে পাবেন। কারণ বাকিরা তো দেখতে পাচ্ছে না। স্যার অঙ্কম এটা নপুংসক না পুংলিঙ্গ? অঙ্কঃ পুংলিঙ্গ। পুংলিঙ্গ? হুম, পুংলিঙ্গ সব। স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়ে গেছে স্যার। আচ্ছা, আশিস বাবু, আপনি শুরু করুন। দ্বিতীয়টা বলেন কি করেছেন। দ্বিতীয়টা মানে মাতাটা না, হুম ঝিয় মাত্রা রাত্রৌ হুম অণ্ড ব্যঞ্জনম রন্ধিতম। হুম, यः মাত্রা রাত্রৌ। রাত্রৌ অণ্ড ব্যঞ্জনম রন্ধিতম। অন্ধ ব্যঞ্জনম মানে কি? অণ্ড ব্যঞ্জনম মানে ডিমের তরকারি। ডিমের তরকারি। আদৌ কিন্তু আমি ডিমের তরকারি খাইনি, আপনারা আবার ভেবে নেবেন না আমার মা করেছিল। আমি এটা আপনি এমনি বললাম। তারপর তৃতীয়টা। তৃতীয়টা শিক্ষকেন বর্গে হুম হুম, সম্যকয়া গণিতম সম্যকয়া নয়, সম্যক সম্যকয়া। সম্যক সম্যক্তয়া সম্যক্তয়া কয়া নয়, তয়া সম্যকতয়া। সম্যক্তয়া তয়া হুম গণিতম গণিতম হুম কারিতম। কারিতম। আচ্ছা, এখানে কারিতম কেন বলেছি আমি, কৃতবান কেন বলিনি? কারণ নিজে করেনি, সে সে করছে না, শিক্ষক, করাচ্ছে হ্যাঁ, করাচ্ছে। ছাত্রদের করিয়েছেন, হ্যাঁ সেই জন্য কারিতবান। এখানে নিজ বলে একটা প্রত্যয় হয়, সেই প্রত্যয়টা করলে নিজত্ব একটা এক্সট্রা, হ্যাঁ, সেই জন্য কারিতবান, তাই কারিতম।
হুম। ঠিক আছে। আচ্ছা, শেষেরটা কি করেছেন অর্পিতা ম্যাডাম বলুন। ছাত্রেণ হুম। সম্যক্তয়া ন অধীতম অতঃ উত্তমঃ অঙ্কঃ ন প্রাপ্তঃ। না প্রাপ্তঃ। আর প্রথমটা নরেন্দ্র বাবু আপনি কি করেছেন বলুন। স্যার আমি হ্যালো। প্রথমটা করতে পারিনি, দ্বিতীয়টা করেছি। আচ্ছা, দ্বিতীয়টা দ্বিতীয়টাই বলুন কি করেছেন। ह्यः ह्यः मात्रा হুম। रात्रौ হুম। अण्डव्यञ्जनं रन्धितम्। রান্ধিতম। আচ্ছা, প্রথমেরটা কি করেছেন। বলবো এটা প্রথমেরটা স্যার? বলুন। অদ্য বর্গে অস্মদ্ভিঃ তব তু প্রত্যয়ঃ পঠিত্বা জ্ঞাতঃ। পঠিত্বা নয়, পঠিত্বা পঠিত্বা। পঠিত্বা জ্ঞাতঃ। পঠিত্বা জ্ঞাতঃ। হুম। বুঝতে পেরেছেন তাহলে কিভাবে তবাতু প্রত্যয় থেকে ত প্রত্যয় করতে হয়, তাই তো? কারো কোনো অসুবিধা আছে? প্রথম বাক্যের প্রয়োগটা ঠিক বুঝতে পারলাম না। অদ্য বর্গে আদ্য বর্গে বয়াম হচ্ছে অস্মৎ শব্দের প্রথমার বহুবচন। বয়াম হলো অস্মৎ শব্দের প্রথমার বহুবচন। অস্মৎ শব্দের তৃতীয়ার বহুবচন কি হয় সেটা এবার আপনাকে দেখতে হবে। তাহলে তৃতীয়ার বহুবচনে কি হয় অস্মৎ শব্দের? অস্মৎ শব্দ মুখস্থ আছে নরেন্দ্র বাবু? একমাত্র স্যার ময়া, তৃতীয়ার বহুবচন বললেন। হুম। হ্যাঁ, অস্মাভিহি। হুম। তাহলে অদ্যা বর্গে বয়ামের জায়গায় কি হবে? অস্মাভিহি হয়ে যাবে। অস্মাভিহি, তারপর তবতু প্রত্যয়ম পঠিত্বা জ্ঞাতবন্তঃ বলা হয়েছিল। এখন সেটা যখন কর্ম নিতে হবে, তাহলে সেটা দ্বিতীয়া থেকে কোথায় যাবে? প্রথমাতে যাবে, কারণ কর্ম প্রথমাতে হবে। তাহলে প্রত্যয় শব্দ হচ্ছে পুংলিঙ্গ শব্দ, ঠিক আছে? পুংলিঙ্গ যদি হয় তাহলে তবতু প্রত্যয়ম এর জায়গায় প্রত্যয়াহ করতে হবে, কারণ প্রত্যয় শব্দ হচ্ছে পুংলিঙ্গ শব্দ, ঠিক আছে? তবতু প্রত্যয়াহ। পঠিত্বা, পঠিত্বাই থাকবে, কারণ পঠিত্বা হচ্ছে তবতু প্রত্যয়ান্ত শব্দ, আর তবতু প্রত্যয়ান্ত শব্দ হচ্ছে অব্যয়। অব্যয়ের কোনো চেঞ্জ হয় না, তাই এখানেও কোনো চেঞ্জ হবে না। পঠিত্বা জ্ঞাতবন্তঃ, এটার জায়গায় জ্ঞাতা হচ্ছে মেন শব্দ, তারপর যেহেতু প্রত্যয়া এটার বিশেষণ হচ্ছে, তাই জ্ঞাতাহা এরকম হবে। কারণ কি? প্রত্যয়া হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, আর জ্ঞাত শব্দ যদি পুংলিঙ্গের বিশেষণ হয় তাহলে অকারান্ত পুংলিঙ্গ যে রাম শব্দ সেই শব্দের মতো রূপ হয়, তাই প্রত্যয়াহা পঠিত্বা জ্ঞাতাহা। এবার বুঝতে পেরেছেন কিভাবে ব্যবহার করা হলো? হ্যাঁ স্যার। স্যার এটা আমি হুম। একটু লিখেছি, একটু শুনবেন। अद्य वर्गे अस्माभिः तव হুম। तु प्रत्ययः पठित्वा ज्ञातः। पठित्वा ज्ञातः। আচ্ছা, এবার ধরুন আমরা উল্টোটা দিলাম, ঠিক আছে? তব ত প্রত্যয়ান্ত দিয়ে আছে, সেটাকে আমাদের বাচ্য পরিবর্তন করে তবতু প্রত্যয়ে নিয়ে যেতে হবে। মানে কর্মবাচ্যে ত প্রত্যয় প্রয়োগ করে কর্মবাচ্যে বাক্য আছে, সেটাকে আমাদের কি করতে হবে? কর্তৃবাচ্যে নিয়ে যেতে হবে। এরকম যদি বাক্য থাকে তখন কি করে চেঞ্জ করতে হবে? তাহলে কর্তাকে প্রথমাতে নিয়ে যেতে হবে, কর্মকে দ্বিতীয়াতে নিয়ে যেতে হবে, আর ত প্রত্যয়ান্ত শব্দটাকে তবতু প্রত্যয়ান্ত শব্দ করে কর্তা যেই রকম রূপ চলবে, লিঙ্গ ইত্যাদি সেই রকম এখানেও ভেবেচিন্তে করতে হবে, ঠিক আছে? তাহলে ধরুন আমি এবার কিছু প্রত্যয়ান্ত শব্দ রূপ দিচ্ছি।
সরি, এটা ঐক্য নয়, অদ্বিয়া। আচ্ছা, এখানে শীতলা একজনের নাম, ঠিক আছে? শীতলা মানে ঠান্ডা কেউ সেরকম নয়, শীতলা একজনের নাম, শীতলা তাওয়াদিতা, ঠিক আছে? শিক্ষক কাল বিদ্যালয়ে শীতলাকে মেরেছিল। আচ্ছা, তারপর তবতু প্রত্যয়ন্ত রূপের জন্য সহজ ব্যাপার, কৃত হচ্ছে এখানে দেওয়া আছে, তার সঙ্গে একটা বদ যোগ করে দেবেন। তারপর তাদিটা দেওয়া আছে, তার সঙ্গে একটা পদ যোগ করে দেবেন। এইভাবে তবতু প্রত্যয়ন্ত শব্দের রূপগুলো আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তারপর স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার, বলবো স্যার? আচ্ছা, অর্পিতা ম্যাডাম, আপনি তৃতীয়টা কি করেছেন বলুন? তৃতীয়টা মানে কৃষকই দিয়ে যেটা আছে তাই তো? হুম কৃষকাः কৃষি হুম ক্ষেত্রে ধান্য বীজানি রোপিতবন্তः। আরেকবার বলুন। কৃষকাः হুম কৃষি ক্ষেত্রে ধান্য বীজানি আবার 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 রোপিতবন্তः। স্থানীয় বিজ্ঞানীর আগের শব্দটা আবার বলুন। কৃষি ক্ষেত্রে, আগে কি তাই বলছিলেন? কি জানি, আগে কি বলছিলেন উনি, আশিস বাবু?
কৃষি ক্ষেত্রে একবার প্রথম পড়েছিলেন, তার পরেরটাই চেঞ্জ করে নিয়েছিলেন। কৃষি ক্ষেত্রে বলছিলেন দন্তস্ব, ওখানে কি আচ্ছা আছে? তো তারপরে চেঞ্জ করে নিয়েছিলেন আর কি। হুম, বুঝতে উনি পেরেছেন, বুঝতে আগেই পেরেছেন, বুঝতে পেরেছেন। হ্যাঁ হ্যাঁ, উনি বুঝতে বুঝতে পেরেছেন। পেরেছেন যে ফেঁসে গেছেন উনি। হ্যাঁ, না না, সেটার জন্য ঠিক করে নিয়েছেন সঙ্গে সঙ্গেই। হুম, আচ্ছা, তারপর দ্বিতীয় উচ্চারণে বাক্য, বহু দোষ শুনতে তস্মাদেব ময়া এবং গৃহ্যতে। আচ্ছা তারপর স্যার কিছু বলতে বললেন? না, তারপর দ্বিতীয় বাক্যটা আশিস বাবু বলুন। হ্যাঁ, স্বীয় বিদ্যালয়ে শিক্ষকः শীতলাম তাড়িতবান। শীতলাম তাড়িতবান। তাড়িতবান। আচ্ছা, নরেন্দ্র বাবু আপনি কোনটা করেছেন? নরেন্দ্র বাবু শুনতে পাচ্ছেন? নরেন্দ্র বাবু নেই, লেফট হয়ে গেছেন। লেফট হয়ে ও গেছে। আচ্ছা, তাহলে শেষেরটা কি করেছেন অর্পিতা ম্যাডাম? শেষেরটা মন্দিরে অর্চকাः দৈব বিগ্রহম পূজিতবন্তः। মন্দিরে অর্চকাः। অর্চকাः দৈব বিগ্রহম পূজিতবন্তः। আর প্রথমটা আশিস বাবু কি করেছেন? অদ্য প্রাতঃ অহম অধিকম নিদ্রাম কৃতবান। হুম, এটা কি স্যার? ভুল হয়েছে। শব্দটা কি চুজ করতে গন্ডগোল হয়েছে? কোন লিঙ্গের? বিশেষণটা ঠিক করুন। বিশেষণ, ব্যাস। অর্পিতা ম্যাডাম আর কিছু বলবেন না, উনি ঠিক করবেন ওনার ভুলটা। একটা ছোট্ট ভুল হয়েছে একটুখানি, মানে অধিকাম। হ্যাঁ, হ্যাঁ অধিকাম। সেই জন্য আমি আপনাদের বলেছিলাম যে বিশেষ্য বিশেষণ জিনিস কিন্তু খুবই একটা ভাইটাল জিনিস, ঠিক আছে? খুব মানে স্লিপ খুব। হয়েছে। হুম, একদম ঠিক স্যার। ঠিক আছে, মানে এগুলোতে মানে একটু যদি কনসেন্ট্রেশনের একটু অভাব হয় তাহলেই কিন্তু এইসব জায়গাগুলোতে ভুল হয়ে যায়, ঠিক আছে? তাই অবশ্যই এই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন, হ্যাঁ ঠিক। ঠিক আছে? আচ্ছা, তাহলে স্তবত প্রত্যয় আর ক্ত প্রত্যয় এই দুটো বিষয়ে আর কারো কিছু প্রশ্ন বাকি রয়েছে যে কি রূপ হতে পারে ইত্যাদি ইত্যাদি, কোনো সমস্যা কিংবা জিজ্ঞাসা কিছু? অর্পিতা ম্যাডাম বলুন, আপনি কিছু বলবেন তো? না আমি কিছু বলবো না। হ্যাঁ স্যার, আমার কয়েকটা জায়গায় গন্ডগোল এটাই হচ্ছে যে কোন লিঙ্গ, মানে শব্দটা কোন লিঙ্গের সেটা বুঝতে একটু আমাদের প্রবলেম হচ্ছে। যেমন আগের এটাতে গণিতম আর অঙ্কম দুটো শব্দই দিয়েছিলেন। এখন অঙ্কমটা আমাদের অঙ্কহ মানে পুংলিঙ্গ শব্দ, আর গণিতমটা আমাদের মানে নপুংসক লিঙ্গ শব্দ। এই দুটোরই রূপটা যেহেতু প্রথমবার মানে এতে গণিতমটা গণিতমই থাকবে, অঙ্কমটা অঙ্ক হয়ে যাবে। এইখানে একটু আমাদের ধরতে অসুবিধে হচ্ছে, মানে কোন লিঙ্গের শব্দটা। তার জন্য আজকে যেমন আমি আপনাদের গণিতম আর অঙ্কম দুটোই দিয়ে তারপর চেঞ্জ যখন করলেন বললাম যে একটা নপুংসক একটা পুংলিঙ্গ। পুংলিঙ্গ, তো হ্যাঁ। এইভাবে যত আপনারা করতে থাকবো মানে ততই হ্যাঁ, প্র্যাকটিস হবে, এই তো। মানে নিজেরা পড়বেন কিংবা ব্যবহার করবেন, কিংবা আমি আপনাদের বারবার একটা কথাই বলি যে নিজেরা যেই বাক্যগুলো করছেন, ঠিক আছে, সেই বাক্যগুলোই আপনারা অনুবাদ করুন সংস্কৃতে। মানে ধরুন আপনি সারাদিন যত বাক্য ব্যবহার করছেন, অজস্র বাক্য ব্যবহার করেন, সেখান থেকে আপনি বেছে বেছে 3-4টে বাক্য নিন, ঠিক আছে? সেই 3-4টে বাক্য আপনি একটা সময় বার করুন, সপ্তাহের যে কোনো একটা সময়, এবং সহজ বাক্য নেবেন না। আপনি নিজেকে নিজে পরীক্ষা করবার জন্য একটু কঠিন বাক্যই নিয়ে দেখুন যে আপনি
কতটা নিজে থেকে পারছেন। ঠিক আছে, না পারলে আমরা তো আছি, কিন্তু নিজে থেকে কতটা পারছেন সেটা আমরা পরীক্ষা নেবার আগে আপনি একবার নিজেকে পরীক্ষা করুন যে স্যার তো এগুলো শেখালেন, ঠিক আছে, আমি কতটা পারছি দেখি। আপনি মানে এক একটা শব্দের আমি একটা করে বিশেষণ লাগাতে বললাম, আপনি 4-5টা বিশেষণ লাগান একটা শব্দে, দিয়ে দেখুন যে সেগুলোর বিশেষ্য বিশেষণ ভাব ঠিক রেখে সেগুলোতে বিভক্তি পরিবর্তন ঠিকঠাক করতে পারছেন কিনা আপনি। ঠিক আছে, নিজেকে মানে নিজে থেকেও নিজেকে একটু পরীক্ষা করে নিতে হবে। শুধুমাত্র যে ক্লাসে যেই শব্দগুলো শেখানো হলো, ঠিক আছে, কিংবা যেই বাক্যগুলো দিলাম সেই শব্দগুলো দেখেই আপনি বলছেন যে কোন লিঙ্গ কোন আহ, মানে কি হবে বুঝতে পারছি না, সেটা বললে হবে না। আপনি যত নিজে থেকে চেষ্টা করবেন তত আপনার আগ্রহ জাগবে, আপনি ভুল করবেন, আমাকে জিজ্ঞাসা করবেন, এইভাবেই আপনি শব্দ ভান্ডার বাড়বে সংস্কৃতে। ঠিক আছে, ইংলিশে শব্দ ভান্ডার কিভাবে বাড়ে? আপনি একটা গল্প পড়ছেন কিংবা কোনো একটা স্পিচ শুনলেন, ঠিক আছে, সেখানে একটা দুটো অজানা শব্দ শুনলেন, সেগুলো দেখে আপনি ডিকশনারি খুললেন, খুলে বুঝতে পারলেন যে আচ্ছা এই শব্দটার এই অর্থ। এইভাবেই ডিকশনারি থেকেই মানে আমি আপনার কথা বলতে পারবো না, কিন্তু আমার ভোকাবুলারি এইভাবেই ইংলিশে বাড়ে। যে একটা শব্দ শুনলাম সেটা কি অর্থ ইত্যাদি দেখতে দেখতে সেখানে আবার হয়তো দু চারটে আরো নতুন কিছু শব্দ পেয়ে গেলাম, সেগুলো একটু দেখলাম। ঠিক আছে, এইভাবে দেখতে হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আসলে এখানে তো ওই ডিকশনারি ব্যাপারটা তো খুব চলটা কম আমাদের সংস্কৃতে, মানে নেই আর কি, ধরতে গেলে হ্যান্ডি নয়। ইংরাজিতে যেমন আমাদের ডিকশনারি, ইংরাজি বাংলা ডিকশনারিগুলো হ্যান্ডি, মানে হাতের কাছে পাওয়া যায়। সংস্কৃতে তো সেটা সম্ভব নয়। আমি মানে চেষ্টা করছি বারবার এখান থেকে, মানে কয়েকটা সাইট দিয়েছে, কিন্তু সেখান থেকে ডিকশনারির বা যে বই আকারে যে ডিকশনারি, সেই ডিকশনারি তো মানে পাওয়া যায় না। সেই জন্য পাওয়া যায় আপটে ডিকশনারি বলে একটা ডিকশনারি আছে। কি স্যার? ঠিক আছে, আপটে, শিবরাম বর্মন আপটে। হ্যাঁ, আপটে, আচ্ছা। স্যার ওটা একটু গ্রুপে লিখে দেবেন, লেখকের নাম, পাবলিশারের নাম আর এটা। তাহলে আমাদের একটু কালেক্ট করতে সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি লিখে দেবো এটা, শিবরাম বামন আপটে। ওনার যে ডিকশনারিটা আছে সেখানে খুব সুন্দরভাবে সংস্কৃতর কোন লিঙ্গ, অর্থাৎ তিন লিঙ্গ হলে তিন লিঙ্গেই হয়, কোন লিঙ্গ হলে কোন, ঠিক আছে, এইভাবে সব নির্দেশ থাকে। হ্যাঁ, কি প্রত্যয় আছে, ঠিক আছে, সেগুলো ব্যবহার ওখানে বিশেষ করে দেওয়া থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের একটু সুবিধা হবে। তার জন্য একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে। এছাড়াও আরো স্যার অনেক বলছিলাম ওই যেটা বললেন না পচা, ওটার একটু স্যার এটা লিখে দিন না, আমি তখনও মানে পরিষ্কার শুনতে পাইনি আপনি বানানটা কি বললেন। পচা বা বাসি কিছু একটা সংস্কৃত বললেন না। ও আচ্ছা, পর্যুষিতম। 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 বলুন স্যার এটার মানে কি বাসি? এটার মানে হচ্ছে বাসি বাসি। আচ্ছা, পচা জিনিসটাকে কি বলা হয়? পচাটাকে বলতে পারেন নষ্টম, মানে যেটা খারাপ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, নষ্টম। আর তাহলে স্যার এর অপোজিট টাটকা জিনিসটা কি হবে? এটা হচ্ছে টাটকাটা আমার এই মুহূর্তে জানা নেই, দেখে বলতে হবে টাটকা সংস্কৃত কি হবে। ঠিক আছে স্যার। আর বলছি স্যার কালকের স্লাইড গুলো আর আজকের মানে আগের দিনের ক্লাসে আজকে সপ্তাহের স্লাইড গুলো দিয়ে দেবেন। স্লাইড গুলো শরীর খারাপের জন্য আমি পড়তে পারিনি, তাই দেওয়া হয়নি। হ্যাঁ স্যার, আগের দিনের স্যার বলুন। আগের দিনের ওই অর্পিতা ম্যাডাম একটা লাস্টের দিকে একটা জায়গা যোগ করেছিলেন যে আমাদের পুংলিঙ্গ শব্দের কিছু রূপ আমাদের ওই এর মধ্যে হয়, হ্যাঁ, মরুদ শব্দের মতো। ওটাও আমি মানে সত্যি কথা বলতে কি আমি ওই সেই দিনের ক্লাসের পর শরীর খারাপের জন্য একদম পড়াশোনা কিছু করতে পারি। ঠিক আছে। আচ্ছা, আর এর ক্ষেত্রেও আপনার ওই স্ত্রীলিঙ্গের ক্ষেত্রেও আমাদের যখন দন্তের নয়তয় হস্তই থাকে না যেটাতে, সেক্ষেত্রেও আমরা ওটা তয়ে হস্তইটাই তয়ে দীর্ঘই করে ওটাকে হয় আর কি, মানে ওইটা দন্তন্যটা তখন আর থাকবে না। এই দুটোর একটু মানে জায়গাটা একটু ছিল আমাদের, মানে বোঝার একটু অসুবিধা হচ্ছিল। তো
তো সেইটা একটু যদি মানে ঠিক করে দেন আমরা করে নিতে পারবো আর কি। ঠিক আছে, আমি ওগুলো আরেকবার দেখবো, দেখে আমি আপনাদের বলবো। ঠিক আছে। আর বলছিলাম স্যার, সেদিনকে আমি যেটা ওই গৃহকার্য যেটা পাঠিয়েছিলাম, ওইখানে দুটো জায়গায় দেখলাম আমি দ্বিতীয়া করেছিলাম, আপনি ওটা ষষ্ঠী করেছেন মনে হলো। কোনটা বললাম? স্যার ওটার কি কোনো নিয়ম আছে? মানে আমি এমনি কর্ম হিসাবে মানে দ্বিতীয়া করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওটা নিয়ম আছে। যদি মানে মানে এর আগে যেমন আমরা একটা পেয়েছিলাম ওই কৃত যোগে, যেখানে হ্যাঁ, কর্মটা ষষ্ঠী হয়ে মানে যাচ্ছে, এটা লিউট কি বলে ওরকম একটা কোনো নিয়ম প্রত্যয় আছে? আছে। হ্যাঁ, লিউট প্রত্যয় আছে। লিউট প্রত্যয়ান্ত শব্দ থাকলে অবশ্যই ষষ্ঠী হবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা তাহলে বুঝলাম, লিউট প্রত্যয় থাকলে। হুম। হ্যাঁ, গমনায়। যেখানে স্যার চয়নায় করছে তাহলে সেটা হয়তো লুট প্রত্যয় হচ্ছে, কিন্তু চয়নার্থম ওখানে তো অর্থম বলে এরকম এর যোগ হয়েছে, তাহলে ওখানেও স্যার ষষ্ঠী কি মানে কি কেন হচ্ছে? ওখানেও ষষ্ঠী অর্থটাই ঠিক হবে। ঠিক আছে। বাক্যটা কি ছিল একটু বলবেন? আমার খেয়াল নেই এই মুহূর্তে। হ্যাঁ হ্যাঁ, বাক্যটা আমি বলছি। আমি যেমন করেছিলাম সীতা পুষ্পাণি চয়নায় বাটিকাম গচ্ছতি, আপনি এই হুম। পুষ্পাণিটার জায়গায় হ্যাঁ পুষ্পানাম করে দিয়েছেন। পুষ্পানাম চয়নার্থম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ পুষ্পানি চয়নার্থম, এটার থেকে পুষ্পানাম চয়নার্থম এটাই ঠিক। মানে কি বলবো আপনাকে, এখানে সম্বন্ধ ষষ্ঠী যদি করা হয় সেটাই ঠিক হবে, কারণ চয়ন করতে যাচ্ছে, কিসের চয়ন করতে যাচ্ছে বা কার চয়ন আচ্ছা। করতে যাচ্ছে। প্রশ্ন, হুম আপনি কি হুম কাকে চয়ন করতে যাচ্ছে, এটার থেকে কার চয়ন করতে যাচ্ছে, এই রকম হুম প্রশ্ন হুম। করলে উত্তরটা যথার্থ। মানে বাক্য তো শুধুমাত্র যে একটা কিছু দেখে করে দিলে হয় তা নয়, একটা ভাবটাও দেখতে হয় যে বাক্যের সেটা ভাবটা। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ। ঠিক আছে। আর কারো কিছু প্রশ্ন আছে? না স্যার, আর কিছু প্রশ্ন নেই স্যার, শুধু আপনি স্লাইড গুলো ঠিকঠাক করে পাঠিয়ে দেবেন, হুম। আর স্যার ওই বাচ্চা পরিবর্তনের ওই সেন্টেন্স গুলো স্যার পাঠিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, ওগুলো আমি খুঁজবো, অবশ্যই খুঁজবো। আমি আপনাদের বলেছি, মানে আমি অবশ্যই দেবো। ঠিক আছে, কারণ ওগুলো থেকেই আপনাদের পরীক্ষাতেও থাকবে কিছু। পরীক্ষাতে যে আমি সেন্স দেবো, ওখান থেকেই থাকবে আচ্ছা কিছু। ঠিক আছে, আমি ওগুলো অবশ্যই দেখে ছবি তুলে অবশ্যই পাঠাবো আপনাদের। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে যদি আপনাদের কিছু জিজ্ঞাসা না থাকে তাহলে আর আজকে। স্যার আমাদের কিছু গৃহকার্য দেবেন নাকি হ্যাঁ আজকে? হ্যাঁ, বলছি। এই ক্লাস আমি এখানেই শেষ করব। আর তার সঙ্গে গৃহকার্য যেটা আগের দিন ছিল, মানে সোয়া ইত্যাদির ক্ষেত্রে যে 15টা বাক্য, শুনতে এর পাচ্ছেন? ক্ষেত্রেও হুম। কিন্তু সেম স্তবতু প্রত্যয় আর ত প্রত্যয় ব্যবহার করে। ঠিক আছে, কি করতে হবে? কি করতে হবে? 5টা 5টা করে 10টা বাক্য লিখে আনতে হবে। ঠিক আছে। ঠিক আছে স্যার। হুম। আচ্ছা, নরেন্দ্রবাবু বলুন, আপনি কি বলবেন? স্যার বলছি শেষের দিকটা না, আমি ওই ওই যখন দ্বিতীয় একটা কাজ দিলেন না, শেষের দিক থেকে প্রথম কাজটা, আদ্য প্রাতঃ ময়া অধিকা নিদ্রা কৃতা, এটা কি তবত হুম। প্রত্যয় পরিবর্তন করতে দিয়েছিলেন, তাই তো? হুম। শুনতে ত পাচ্ছেন? থেকে স্তবতু করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি স্যার ওটা করে পাঠাবো। আমি ওই নেটওয়ার্কের কারণে অনেকক্ষণ জয়েন করতে পারছিলাম না, আমি কাজটা আচ্ছা, করে আপনাকে ছবি তুলে পাঠাবো। ঠিক আছে। আর আপনি আগের দিনের কাজটাও পাঠাননি, ওটাও পাঠাবেন। ঠিক আছে। হ্যাঁ স্যার, ওটাও পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ঠিক আছে, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসে মাঝখানে আর স্যার ডায়লগ। আমি আজকে ওই ভার্বের লিস্ট কিছুটা পাঠিয়েছি, যতটা করতে পেরেছি ওটা তাহলে একটু দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা, যদিও হ্যাঁ আমি হ্যাঁ, বাংলাতেই লিখেছি, না, দেবনাগরীতে আমি লেখা হয়নি। আপনাদের কাজগুলো তো একদমই দেখতে ঠিক পারিনি, আছে। আমি দেখে পরের সপ্তাহের মধ্যে সব চালিয়ে দেবো আপনাদের। ঠিক আছে। ঠিক আছে। স্যার একটা জিনিস বলি স্যার, হুম, বলুন।
বলছি আপনি ওই শব্দরূপের শুধু আমাদের ওই সংক্ষিপ্ত যেটা এটা ওগুলোই বলেছেন, আমাদের কোনো শব্দরূপ কিন্তু কোন কোন শব্দরূপ করার দরকার সেগুলো কিন্তু আমাদের মানে সেগুলো কিছু বলেননি, মানে কোন কোন শব্দরূপগুলো আমাদের করে রাখতে হবে বা এরকম তো কিছু নেই। আমাদের জাস্ট প্রথমে ওই প্রত্যয়গুলো যেগুলো যোগ হয় সেইগুলোর উপরেই খালি আপনি কথা বলেছিলেন। আপনাদের শব্দরূপ ধাতুরূপের ডিটেলসের একটা ক্লাস আমি নেবো বলেছি, ওটা হবে। আচ্ছা ঠিক আছে, ওইটা একটু জানালাম স্যার, ঠিক আছে। যদি বলেন যে কোন কোন শব্দরূপ গুলো হবে থাকবে সেগুলোতে আমাদের, তাহলে সেগুলোকে আমরা একটু দেখে রেগুলার বেসিসে একটু দেখতে পারি একটু, তাহলে সুবিধা হয়। ঠিক আছে, ঠিক আছে, ওইগুলো দেখতে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে, নমস্কার। আচ্ছা শুভরাত্রি স্যার। শুভরাত্রি।